আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইভ এমসিকিউ। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার আজকের বিষয়ভিত্তিক অংশের ইতিহাস সাবজেক্টের ষষ্ঠ ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনাদের সাথে আছি আমি বাইজিদ হাসান, প্রভাষক ইতিহাস। আপনাদের সাথে এটাই আমার শেষ ক্লাস। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি সবাই খুব ভালো একটি পরীক্ষা দেবেন। এখানে অনেকেই আছেন যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, তাদের জন্য শুভকামনা রইল। তো আজকের ক্লাসে যাওয়ার আগে আজকের টপিক সম্পর্কে আমরা জেনে নেব। আজকে পড়ব ইংরেজ উপনিবেশিক শাসন, কোম্পানি আমল এবং ব্রিটিশ আমল। আজকের আলোচ্য বিষয় যেগুলো আমরা এই যে ব্রিটিশ শাসক ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, তাদের বিভিন্ন পলিসি এবং তাদের বিভিন্ন সংস্কার নিয়ে পড়ব। তারপর আমরা 1857 সালের সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করব। তাছাড়া উপমহাদেশে আমরা দেখব একটি সময় গিয়ে জাতীয়তাবাদী চেতনার উত্থান ঘটে এবং সেখানে দুটি রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস আর একটি হচ্ছে মুসলিম লীগ। এই দুটি রাজনৈতিক দলের উত্থান এবং তাদের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে আমরা জানব। তারপর আমরা ভারত শাসন আইন 1935 সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা ওয়ারেন হেস্টিংস সম্পর্কে আলোচনা করব। ওয়ারেন হেস্টিংস ব্রিটিশ শাসন সুসংহতকরণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং তিনি যখন ক্ষমতায় আসে বা তিনি যখন দায়িত্ব পায় তখন তিনি কতগুলো সমস্যা অ্যাড্রেস করে বা তার কতগুলো চ্যালেঞ্জ ছিল তার সামনে, সেটি দেখব। যে প্রথমেই তিনি চ্যালেঞ্জ হিসেবে দেখেন যে দ্বৈত শাসনের যে কুপ্রভাব বা দ্বৈত শাসনের ফলে যে ধরনের সমস্যা তৈরি হয়েছিল সেটি দূর করার চেষ্টা করেন এবং তিনি এসে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন। তাছাড়া তখন কোম্পানি আর্থিকভাবে খুবই লাভজনক অবস্থায় ছিল না, মানে খুবই বাজে অবস্থায় ছিল। তিনি সেটি থেকে উত্তরণের জন্য চেষ্টা করেন এবং কোম্পানির কর্মচারীরা তখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছিল, অনেকে ব্যক্তিগত ব্যবসায় জড়িয়ে গিয়েছিল। ফলে এখানে একটি বিশৃঙ্খল অবস্থা ছিল, বিশেষ করে বিচার বিভাগ খুবই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। ফলে এগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনায় পড়ে যান এবং তিনি কতগুলো উদ্যোগ নেন। তাছাড়া তিনি সামরিক দিক থেকেও চ্যালেঞ্জের মুখোমুখি হন। যেমন তার সময় দাক্ষিণাত্যে মারাঠা শক্তির উত্থান ঘটে। এই মারাঠারা ছিল খুবই দুর্দর্শ যোদ্ধা জাতি এবং ছত্রপতি শিবাজির নেতৃত্বে সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে মারাঠা রাজ্যের উত্থান এবং তারা কিন্তু সবসময় যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতো। তারা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারা আফগানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। হ্যাঁ, এই যে মারাঠা, তারা বড় একটি চ্যালেঞ্জ বা থ্রেট ছিল হেস্টিংসের জন্য। তাছাড়া এই যে মহীশূর রাজ্যের হায়দার আলী, তিনি ছিলেন খুবই দেশপ্রেমিক এবং খুবই সাহসী। ফলে তিনি ইংরেজদেরকে ভালোভাবে নিতেন না এবং তিনি বুঝতে পারতেন ইংরেজরা এখানে বহিরাগত এবং তারা কখনো ভারতীয় উপমহাদেশের মানুষের জন্য ভালো কিছু করবে না। ফলে তিনি ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়নের জন্য মরিয়া হয়ে ওঠেন। ফলে মহীশূরের হায়দার আলীও হেস্টিংসের সময় একটি বড় ধরনের হুমকি ছিল। হেস্টিংস প্রথমে এসে বুঝতে পারেন যে তার অধীনে ব্রিটিশ সাম্রাজ্যকে শক্তিশালী করতে গেলে এখানে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। ফলে তিনি প্রথমেই রাজস্ব সংস্কারে হাত দেন এবং তিনি একদম শুরুতে 1772 সালে এই দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন এবং যে শাসন বিভাগ এবং রাজস্ব বিভাগ দুটোকেই তিনি কোম্পানির অধীনে নিয়ে আসেন। তাছাড়া এই যে রাজা খান এবং শেতাব রায় তাদেরকে পদচ্যুত করেন, উপরন্তু তিনি এই যে নায়েব নাজিম পদ সেটি তিনি একদম বাতিল করে দেন। তাছাড়া তিনি তখন বুঝতে পেরেছিলেন যে ভারত উপমহাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি প্রাণকেন্দ্র হচ্ছে কলকাতা। এজন্য তিনি কলকাতার মধ্যেই রাজকোষ নিয়ে আসেন, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে রাজকোষ তিনি কলকাতায় স্থানান্তর করেন। ফলে এটিও তার একটি দক্ষতার পরিচয়। আমরা দেখব দ্বৈত শাসন ব্যবস্থায় দায়িত্ব কিভাবে বন্টন হতো। এখানে দেখানো আছে
যে নবাবের হাতে ছিল নিজামতি বা আইন শৃঙ্খলা রক্ষা করা, ফৌজদারি বিচার, শান্তি রক্ষা, প্রশাসন পরিচালনা, অর্থাৎ প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত যত দায়িত্ব ছিল সবগুলো ছিল নবাবের হাতে। তাছাড়া রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত যত ধরনের দায়িত্ব আছে এগুলো ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। ফলে এখানে ক্ষমতায় এক ধরনের অরাজকতা দেখা দেয় এবং এখানে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয় এবং এর ফলে অনেকগুলো সমস্যার উত্থান ঘটে। ফলে তিনি এই দ্বৈত শাসন ব্যবস্থাকে বাতিল করে দেন। তিনি 5 সালা ও 1 সালা বন্দোবস্ত প্রণয়ন করেছিলেন। তাছাড়া তিনি এখানে এসে দেখেন যে ইউরোপীয় কালেক্টরগণ তারা খুবই দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছিল। ফলে তাদেরকে তিনি বাদ দিয়ে এখানে ভারতীয় দেওয়ানদের হাতে রাজস্ব সংক্রান্ত দায়িত্ব দেন। এর পেছনে আরো একটি কারণ ছিল, এই কালেক্টরদের বেতন দিতে হতো খুব বেশি। সেই জায়গায় এখানে ব্রিটিশ কোম্পানি চিন্তা করলো যে ভারতীয় দেওয়ানদের নেওয়া হলে খুব কম টাকায় তাদেরকে আমরা রাখতে পারবো এবং দেখা যাবে যে একজন ইউরোপীয়দের বেতন দিয়ে 10 জন, 20 জন, 50 জন ভারতীয়দের মানে বেতন হয়ে যায়। ফলে এখানে তিনি ব্যয় সংকোচন নীতি নেন এবং এই জায়গায় ইউরোপীয় কালেক্টরদের পদ থেকে বিলুপ্ত করেন এবং তিনি ভারতীয়দের নিয়োগদান শুরু করেন। তাছাড়া বিচার বিভাগে তিনি মুঘল যে বিচার ব্যবস্থা সেটির আদলে বিচার বিভাগ ঢেলে সাজান এবং আমরা দেখি যে এই মন্টেস্কুর যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি সেটার অনুকরণে তিনি বাণিজ্য বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগকে পৃথক করে দেন। ফলে এখানে প্রশাসন খুব ভালোভাবে শৃঙ্খলার ভিতর চলে আসে। তাছাড়া তিনি দেওয়ানি এবং ফৌজদারি আদালতের আপিল মীমাংসার জন্য সদর দেওয়ানি এবং সদর নিজামত আদালত নামক দুটি উচ্চ আদালত স্থাপন করেন। অর্থাৎ আমরা এখন যেমন দেখি যে নিম্ন আদালতের বিচার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যায়, তখনও ভারতের যে নিম্ন আদালতের বিচার হতো সেগুলো আপিল করতো বা আপিলের জন্য তখন যে সদর দিওয়ানি আদালত এবং সদর নিজামত আদালত এই দুটি জায়গায় যেতে হতো। অর্থাৎ এখানে এই যে অন্য আদালতের রায় সেটির বিরুদ্ধে আপিল কার্য গৃহীত হতো। তাছাড়া তিনি এখানে একটি জিনিস করেন যে হিন্দু এবং মুসলিম আইন অনুসারে বিচার ব্যবস্থায় কিছু কিছু বিচার চালু করেন। এর ফলে কি হয় যে ধর্মের সাথে কোনো ধরনের মানে কনফ্লিক্ট তৈরি হয় না। অর্থাৎ ধর্মীয় আইনকে তিনি এই জায়গায় প্রাধান্য দেন, এটি তার একটি বিচক্ষণতার পরিচয়ক। তাছাড়া তিনি বাণিজ্যের ক্ষেত্রেও অনেকগুলো সংস্কার আনেন। এর মধ্যে তিনি দস্তক বাতিল করেন। অর্থাৎ দস্তক বাতিল করার অন্যতম কারণ ছিল এই কোম্পানির লোকেরা এই দস্তকের অপব্যবহার করত এবং বিনা শুল্কে বাণিজ্য করত। ফলে সরকার বাণিজ্য থেকে যে শুল্ক আসতো সেটি থেকে বঞ্চিত হতো। তাছাড়া তিনি লেজেস ফেয়ার বা অবাধ বাণিজ্য নীতি চালু করেন এবং এর জন্য তিনি ঢাকা, হুগলি, কলকাতা ও পাটনা ব্যতীত অন্যান্য বন্দরে যে শুল্ক ঘাঁটি আছে সেগুলোর তিনি সকল ধরনের শুল্ক উঠিয়ে দেন। তাছাড়া তিনি এই যে কিছু কিছু পণ্য আছে এগুলোর উপর 2.5% হারে শুল্ক ধার্য করেন। এখানে যদি আমরা দেখি যে লবণ, তামাক এবং সুপারি এটার উপর তারা কিন্তু শুল্ক ধার্য করেননি, কারণ এই যে লবণ, তামাক এবং সুপারির ব্যবসা এটা ছিল ইংরেজদের একচেটিয়া দখলে। ফলে এখানে ইংরেজদের স্বার্থেই লবণ, তামাক এবং সুপারিকে এই 2.5% শুল্কের বাহিরে রাখা হয়। এর মাধ্যমে ইংরেজ ব্যবসায়ীদের এক ধরনের স্বার্থ রক্ষার চেষ্টা করা হয়। আর্থিক সংস্কারের জন্য তিনি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছিলেন, সেটি হচ্ছে এই যে দুর্ভিক্ষ পীড়িত মানুষকে বাঁচাতে তিনি পার্লামেন্টের কাছ থেকে তখন 10 লাখ পাউন্ড ঋণ নেন। অর্থাৎ তখনকার সময় 10 লাখ পাউন্ড কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট এবং সেটি কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট থেকে এখানে নিয়ে আসেন। তাছাড়া তিনি ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন। আমরা দেখি যে বাংলার নবাবের যে বার্ষিক বৃত্তি দিতে হতো 32 লাখ টাকা, সেটি তিনি 50% কমিয়ে দেন এবং 16 লাখ টাকায় নিয়ে আসেন। এবং মুঘল সম্রাট শাহ আলমকে একটি মোটা অঙ্কের টাকা দিতে হতো বাৎসরিক ভাতা হিসেবে, সেটি প্রায় 26 লাখ টাকা, সেটিও তিনি বাতিল করে দেন। এবং এই যে কারা এবং এলাহাবাদ প্রদেশ দুটো কিন্তু সম্রাটের কাছ থেকে কেড়ে নিয়ে এটি অযোধ্যা নবাবের কাছে 50 লাখ টাকায় বিক্রি করে দেন। অর্থাৎ এখান থেকে তিনি একটি অর্থ আয় করেন। তাছাড়া তিনি আরো কিছু কূট কৌশলের মাধ্যমে এই যে বারাণসী রাজা চৈতি সিংহ এবং অযোধ্যার বেগমদের কাছ থেকে অনেক অর্থ তিনি কিন্তু আদায় করে ফেলেছিলেন। ফলে এটিও তার একটি কূটনৈতিক দক্ষতা। তার বৈদেশিক নীতির
প্রধান চ্যালেঞ্জ ছিল মারাঠা আক্রমণ প্রতিরোধ এবং মারাঠাদের দমন করা। তিনি বাংলা এবং বিহারকে এই মারাঠা আক্রমণ থেকে রক্ষা করার জন্য অযোধ্যাকে বাফার স্টেট হিসেবে ব্যবহার করেন। অর্থাৎ মারাঠা রাজ্য এবং বাংলা বিহারের মাঝখানে তিনি অযোধ্যাকে বাফার হিসেবে খুব সফলভাবে ব্যবহার করতে পেরেছিলেন। তাছাড়া তিনি রোহিলাখণ্ডকে নিয়ে সাম্রাজ্যভুক্ত করে ফেলেছিলেন। এবং তার সময় আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি হচ্ছে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ। এই যে মারাঠারা, তারা কিন্তু আমরা দেখি 1761 সালে আহমেদ শাহ আবদালি যে আফগান সেনানায়ক ছিল তার সাথে যুদ্ধ করে, এবং তখন তারা সামরিকভাবে ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়। তারপরেও তারা কিন্তু ঘুরে দাঁড়ায় এবং তারা যে মারাঠা নেতা বালাজি বাজিরাও এবং মারাঠা পেশোয়া মাধবরাও তার নেতৃত্বে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করে ফেলে এবং তাদের শক্তির পুনরুত্থান ঘটে। এই যে পেশোয়া মাধবরাও, এই পেশোয়া ছিল মারাঠাদের একটা উপাধি, অর্থাৎ মারাঠাদের প্রধানমন্ত্রীকে পেশোয়া বলা হতো। এটা ছিল একটা প্রশাসনিক পদের নাম, পেশোয়া মানে প্রধানমন্ত্রী। এই যে মাধবরাও এবং বালাজি বাজিরাও তারা মারাঠাদেরকে আবার সংগঠিত করেন। ফলে এই মারাঠারা হেস্টিংসের সাথে যুদ্ধ করে এবং এটি হয় 1775 সালে, এবং এই যুদ্ধে ইংরেজ সেনাপতি পপহাম গোয়ালিয়র দুর্গ দখল করেন এবং এই যুদ্ধ করে ইংরেজদের কিন্তু লাভ হয়েছে। আমরা দেখব এই যুদ্ধের ফলে তারা ইংরেজরা তাদের সাথে একটি সন্ধি করে, সেটা ছিল সালভাই সন্ধি 1782 সালে। এই সন্ধির মাধ্যমে ইংরেজরা মারাঠাদের যে রাজ্য দখল করেছিল সেটা তাদের ফেরত দিয়ে দেয়। বিনিময়ে ইংরেজরা সলমেট বন্দর লাভ করে। অর্থাৎ ইংরেজদের জন্য বন্দরটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা বাণিজ্য করে এবং ইংরেজদের বলা হয় দোকানদারের জাতি। ফলে তাদের সবচেয়ে বড় লোলুপ দৃষ্টি ছিল বন্দরের উপর, অর্থাৎ ইংরেজদের যে জিনিসটা দরকার তারা কিন্তু সেটা পেয়ে যায়। অর্থাৎ তারা সলমেট বন্দরটা মারাঠাদের কাছ থেকে নিয়ে নেয়। তাছাড়া তখন হায়দার আলী এবং মহীশূরদের সাথেও তার ঝামেলা হয়েছিল। এই যে হায়দার আলী এবং মহীশূর রাজ্য, এই হায়দার আলী ছিল খুবই দেশপ্রেমিক এবং সাহসী। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন এবং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করেন। তিনি ব্রিটিশদের দখলদারিত্ব এবং সাম্রাজ্যবাদী তৎপরতা কোনোভাবেই মানতে প্রস্তুত ছিলেন না। এবং একই সাথে তিনি হায়দ্রাবাদের নিজাম, মারাঠা নেতা মাধবরাও এবং ইংরেজদের আতঙ্ক ছিলেন। এবং এই হায়দার আলীর অধীনে কিন্তু বড় একটি সামরিক বাহিনী ছিল এবং এই সামরিক বাহিনী ছিল দক্ষ, অভিজ্ঞ। এই যে মহীশূর রাজ্য, তাদের সাথে ব্রিটিশদের যুদ্ধ হয় এবং সেটি হচ্ছে ইঙ্গ মহীশূর যুদ্ধ। এবং এই যুদ্ধের অবসান ঘটে কিন্তু মাদ্রাজের সন্ধির মাধ্যমে, এবং এই মাদ্রাজ সন্ধি হয় 1769 সালে। আমরা দেখব মোট 4টি ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। অর্থাৎ এই মহীশূর রাজ্য এতটাই শক্তিশালী ছিল, তাদের দমন করার জন্য ব্রিটিশদের 4টি বড় বড় যুদ্ধ করতে হয়েছিল। এবং মহীশূর রাজ্য এতটা নাছোড়বান্দা ছিল, তারাও ইংরেজদের সাথে কখনো মিত্রতা করতে আসেনি। অর্থাৎ টিপু সুলতান এবং হায়দার আলী তারা কখনো ব্রিটিশদেরকে মানে এই দেশে সহ্য করতেন না। ফলে তারাও কখনো ব্রিটিশের সাথে কোনো ধরনের লেয়াজে করেন নাই, কোনো ধরনের মিত্রতা নীতিতে আবদ্ধ হন নাই। তাদের বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে টিপু সুলতান মৃত্যুবরণ করেছেন। এই যে 1781 সালে আমরা দেখি দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে হায়দার আলী এবং তার ছেলে টিপু সুলতান পরাজিত হয়। তারপরে আমরা দেখব 1784 সালে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে একটি সন্ধি হয়, সেটি হচ্ছে ম্যাঙ্গালোর চুক্তি। এবং এই চুক্তির মাধ্যমে কিন্তু দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে। ওয়ারেন হেস্টিংসের কিছু গুরুত্বপূর্ণ সল এখানে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে আমরা কর্নওয়ালিসের যে সময়কাল, সে সময়কালের কিছু সংস্কার সম্পর্কে জানব। কর্নওয়ালিসকে আমরা জানি যে তিনি চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক। এই চিরস্থায়ী বন্দোবস্ত ছাড়াও কিন্তু তিনি অনেক ধরনের সংস্কার কাজ করেছেন। তার সবচেয়ে বড় যে কাজ বা অবদান চিরস্থায়ী বন্দোবস্তের পরে, সেটি হচ্ছে কর্নওয়ালিস কোড। এটি তার একটি আইন সংকলন। আমরা জানি আইন সংকলনকে কোড বলা হয়, যেমন নেপোলিয়ন যে আইন সংকলন করেছিলেন সেটাকে বলা হয় নেপোলিয়নিক কোড। তদ্রূপ এই কর্নওয়ালিসের সংকলনকে বলা হয় কর্নওয়ালিস কোড। এখানে তিনি সিভিল, বিচার এবং পুলিশ সংক্রান্ত 48টি বিধি অন্তর্ভুক্ত করেন। আমরা জানি আমাদের বর্তমান যে বাংলাদেশের অনেক আইন আছে যেগুলো ব্রিটিশ আইনের আদলে বা ব্রিটিশ আইনের মাধ্যমে অনেক কিছু এখনো চলছে। ফলে
আইনের ক্ষেত্রে কিন্তু কর্নওয়ালিস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি এই যে সিভিল বিচার এবং পুলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে বিধিগুলো ছিল সেগুলোকে অন্তর্ভুক্ত করেন এবং এটিকে বলা হয় কর্নওয়ালিস কোড। কর্নওয়ালিস কোড খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এটিকে গুরুত্ব সহকারে পড়বেন। তাছাড়া তিনি বিচার ব্যবস্থায় শৃঙ্খলার জন্য খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছিলেন। তিনি আদালতকে দুটি ভাগে ভাগ করেন। দেখেন, একটি হচ্ছে দিওয়ানি আদালত এবং একটি হচ্ছে ফৌজদারি আদালত। এই যে দিওয়ানি আদালত, এখানে জমি জমা সংক্রান্ত, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত, অর্থ লেনদেন সংক্রান্ত, ঋণ সংক্রান্ত বিভিন্ন অর্থনৈতিক এবং জমির যে বিচার মামলা এগুলোর ব্যাপারে কাজ করতো এই দেওয়ানি আদালত। এবং ফৌজদারি আদালত মূলত ক্রিমিনাল অফেন্স নিয়ে কাজ করতো। এখানে হত্যা, ধর্ষণ, মারামারি এই ধরনের যে কাজগুলো আছে এই অপরাধগুলো নিয়ে কাজ করতো ফৌজদারি আদালত। ফলে এখানে দুটি ভাগে ভাগ হয়ে যায় আদালতের কার্যাবলী, অর্থাৎ দেওয়ানি আদালত শুধু জমি জমা সংক্রান্ত বিবাদ এবং লেনদেন সংক্রান্ত বিবাদ নিয়ে কাজ করে এবং ফৌজদারি আদালত অন্যান্য যে অপরাধ আছে ফৌজদারি অপরাধ সেগুলো নিয়ে কাজ করে। তার সবচেয়ে বড় উদ্যোগ তিনি পুলিশ ব্যবস্থার আধুনিকরণ করেছিলেন। অর্থাৎ এখনকার যে পুলিশি ব্যবস্থা সেটা কিন্তু কর্নওয়ালিসের কাছে অনেকটাই ঋণী এবং তিনি একটি নিয়মিত পুলিশ বাহিনী গড়ে তোলেন। এই তার সময়কার আগে পুলিশ বাহিনী ছিল অনেকটা লাঠিয়াল বাহিনীর মতো, অর্থাৎ তারা স্থায়ী বেতনভুক্ত কোনো পুলিশের চাকরি করতেন না, অর্থাৎ তারা জমিদারের লাঠিয়াল বাহিনীর মতো করে পুলিশের চাকরি করতেন। আজকে চাকরি আছে তো কাল কি নেই, মানে এটার কোনো ধরনের গ্যারান্টি ছিল না। তিনি প্রথমে স্থায়ীভাবে পুলিশ বাহিনী গড়ে তোলেন এবং তাদেরকে স্থায়ী বেতনভুক্ত কর্মচারী হিসেবে চাকরিতে নেন। ফলে এই পুলিশ বাহিনী এর একটা পেশাদারিত্ব গড়ে ওঠে এবং তাদের একটা চাকরির নিশ্চয়তা চলে আসে এবং এভাবে কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপক উন্নয়ন হয়। এবং এই পুলিশ বাহিনীর যে সুপারিনটেন্ডেন্ট বা এসপি সেটা তিনি নিয়োগ করেন। এবং আমরা দেখবো যে মহীশূরের টিপু সুলতান, এই টিপু সুলতানের সাথে কিন্তু কর্নওয়ালিসেরও যুদ্ধ করতে হয় এবং এখানে কিন্তু কর্নওয়ালিস অনেক সফলতা দেখিয়েছেন, কারণ কর্নওয়ালিস কিন্তু অনেক বেশি দক্ষ ছিল যুদ্ধ এবং রণনীতিতে। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তিনি সপ্তবর্ষব্যাপী যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ফলে যুদ্ধের অভিজ্ঞতা ছিল অনেক বেশি। এই যে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের আগে এই কর্নওয়ালিস টিপু সুলতানের রণনীতি সম্পর্কে অনেক স্টাডি করেন এবং টিপু সুলতানের দুর্বলতা কি, তার স্ট্রং পয়েন্ট কি এবং তার কৌশল কি, এগুলো নিয়ে তিনি অনেক ধরনের ছক আঁকেন। তারপরে কিন্তু তিনি যুদ্ধে যান, অর্থাৎ তিনি কৌশল নির্ধারণ করেন আগে, কারণ টিপু সুলতানকে তিনি হালকাভাবে নেননি এবং টিপু সুলতানও হালকাভাবে নেওয়ার মতো কেউ ছিল না। তিনি ছিলেন রণনীতিতে খুবই দক্ষ এবং খুবই অভিজ্ঞ। ফলে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধে টিপু সুলতান কর্নওয়ালিসের কাছে পরাজিত হয় এবং তাদের মধ্যে একটি সন্ধি হয় 1792 সালে। এই সন্ধির মাধ্যমে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ শেষ হয়। এই সন্ধিটির নাম হচ্ছে শ্রীরামপত্তনমের সন্ধি এবং এই সন্ধির মাধ্যমে কিন্তু কর্নওয়ালিস অনেক বড় অঙ্কের একটি অর্থ আদায় করেন মহীশূর রাজ্যের কাছ থেকে। তিনি টিপু সুলতানের 2 সন্তানকে আটক করেন এবং তাদের আটক করে 3 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেন টিপু সুলতানের কাছ থেকে। মানে তখনকার সময় অর্থাৎ 1792 সালে 3 কোটি টাকা মানে কত বড় একটা অ্যামাউন্ট আপনারা চিন্তা করেন। ফলে এখান থেকে কিন্তু কর্নওয়ালিস বিশাল মোটা অঙ্কের একটি অর্থ লাভ করেন এবং একই সাথে এখানে টিপু সুলতান সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে বড় একটি ধাক্কা খায় এবং তার যে মহীশূর রাজ্য এটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এবং এই যে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ এটার ক্ষত কিন্তু অনেকদিন বয়ে বেড়াতে হয়েছে টিপু সুলতানকে। এই যে কর্নওয়ালিসের অবদান, এই জন্য তাকে মার্কুইস উপাধিতে ভূষিত করা হয়। এই কর্নওয়ালিস কিন্তু দ্বিতীয়বার 1805 সালে এখানে আসছিলেন, কারণ ওয়েলেসলির সময় কোম্পানির আর্থিক অবস্থা খুবই বাজে ছিল। ফলে এখানে তিনি আবারও আসছিলেন যে অর্থনৈতিকভাবে কোম্পানিকে লাভবান করা যায় কিনা সেজন্য, কিন্তু তখন এসে বেশি দিন তিনি দায়িত্ব পালন করতে পারেননি। তিনি 1805 সালের অক্টোবর মাসে মৃত্যুবরণ করেন গাজীপুর নামক স্থানে। গাজীপুর হচ্ছে বেনারস থেকে 80 কিলোমিটার দূরে একটি জায়গা, এটা আমাদের বাংলাদেশের গাজীপুর না। আর ওই যে গাজীপুর সেখানে কিন্তু কর্নওয়ালিসের অনেক বড় একটি সমাধি অবস্থিত এবং এই সমাধি কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ। আমরা এখন লর্ড ওয়েলেসলি সম্পর্কে জানবো। তিনি 1798 সালে গভর্নর জেনারেল হয়ে আসেন। তিনি এসে অনেকগুলো সমস্যার মুখোমুখি হন। প্রথম হচ্ছে যে টিপু সুলতান, এই টিপু সুলতান নাছুরবন্দার মতো লেগেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। এই টিপু সুলতানের সাথে তার যুদ্ধ করতে হয়। হায়দ্রাবাদের নিজামের সাথে তার একটি দ্বন্দ্ব ছিল। তাছাড়া
দৌলত রানওয়ের সাথে শত্রুতা ছিল। আমরা দেখি মালাবারের রাজাদের এর মধ্যে তখন বিদ্রোহী মনোভাব জেগে উঠেছিল। তাছাড়া যে কাবুলের জামান শাহ, সেও কিন্তু দুর্দর্শ একজন যোদ্ধা ছিল, সে ভারতবর্ষ বিজয়ের হুমকি দিয়েছিল। ফলে ওয়াইলেসের এটাও একটা টেনশন ছিল এবং সবকিছু মিলিয়ে তার আরো বেশি চিন্তা ছিল যখন অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। কোম্পানির অর্থনৈতিক অবস্থা কিন্তু তখন মুঠেও ভালো ছিল না। আমরা দেখব অধীনতামূলক মিত্রতার প্রবর্তন করেন এই ওয়ালেসলি। এটাকে ইংরেজিতে বলা হয় সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এবং এখানে আমরা দেখব যে কতগুলো শর্ত আছে, যেমন দেশীয় রাজারা অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হবে, এবং এই অধীনতামূলক মিত্রতায় যদি দেশীয় রাজারা আবদ্ধ হয় তখন কিন্তু তারা ইংরেজদের হাতের পুতুল হয়ে যায়। অর্থাৎ ইংরেজদের কথা ছাড়া তারা অন্য কোনো রাজ্যের সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক আলাপ আলোচনা কিছুই করতে পারেন না। তাছাড়া একটা দেশীয় সেনাবাহিনী যে থাকে দেশীয় রাজাদের, সে সেনাবাহিনীর সেনাপতি করতে হয় ইংরেজ সেনাপতির অধীনে, অর্থাৎ এই সেনাবাহিনীর প্রধান থাকবে ইংরেজ সেনাপতি। ফলে এখানে দেশীয় রাজ্য পঙ্গু হয়ে যায় সামরিকভাবে, কারণ তারা আর যাই করুক অধীনতামূলক মিত্রতে আবদ্ধ হলে ব্রিটিশদের বিরুদ্ধে মাথা তুলে কথা বলতে পারবে না। ফলে এখানেও ওই দেশীয় রাজ্যরা ইংরেজদের অধীনস্থ হয়ে যায়। তাছাড়া আমরা দেখি যে এখানে আরো অন্য জাতি ছিল, পর্তুগিজ, ফরাসি, তাদের তৎপরতা ছিল। ইংরেজরা এই দেশীয় রাজ্যে যারা ছিল অন্যান্য ইউরোপীয় কর্মচারী, তাদেরকেও বিতরণের কথা বলে এই চুক্তিতে। তাছাড়া মিত্রতায় আবদ্ধ কোনো দেশ তাদের রাজ্যে একদল সৈন্য পালন করবে এবং তাদের ব্যয় নির্বাহের জন্য নগদ অর্থ বা নিজ রাজ্যের একাংশ ছেড়ে দেবে। অর্থাৎ এই যে অধীনতামূলক মিত্রতা, এটা দেখি ব্রিটিশদের একটা এমন একটি কৌশল, যে কৌশলে যদি কোনো দেশীয় রাজ্য আবদ্ধ হয় তখন তার কিন্তু ইংরেজদের গোলামি করা ছাড়া আর কোনো উপায় নাই, বা ইংরেজদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলার কোনো রাস্তা খোলা থাকবে না। এর ফলাফল কি হয়েছিল? এর ফলাফল আমরা প্রথমে দেখি হায়দ্রাবাদের নিজাম এই নীতি প্রয়োগের প্রথম শিকার হন। তাছাড়া এই নীতির ঘোর বিরোধী ছিলেন মহীশূরের বাকখ্যাত টিপু সুলতান। তিনি এই নীতির কারণে তার সাথে আবার চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় এবং সেখানে তিনি বীরের মতো যুদ্ধ করে নিহত হন। তাছাড়া এই যে আমরা দেখব সবচেয়ে বড় একটা সাফল্য, যে মারাঠা রাজ্য সেটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। তাছাড়া আরো কিছু দেশীয় রাজ্য ছিল, যেমন অযোধ্যা, তানজোর, সুরাট, কর্ণাট, এগুলো ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয়। অর্থাৎ ওয়ালেসলি তার অধীনতামূলক মিত্রতা প্রয়োগ করে এই রাজ্যগুলোকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে ফেলেন। ফলে ব্রিটিশ সাম্রাজ্য আরো বেশি সুসংহত হয় ভারতীয় উপমহাদেশে। টিপু সুলতানের কিছু কৃতিত্ব আছে। টিপু সুলতান কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করে, কারণ সে মাথা নত করে নাই এবং শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে গিয়েছিল এবং তাকে পরাজিত করার জন্য চারটি বড় বড় যুদ্ধ করতে হয়েছিল ব্রিটিশদের। ফলে টিপু সুলতান একটি শক্তির প্রতীক এবং দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করেছিলেন। সুতরাং তার অবদান বা তার কর্মকাণ্ডকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। যদিও টিপু সুলতান শেষ পর্যন্ত মারা গিয়েছিলেন, তারপরেও টিপু সুলতানের যে সংগ্রাম সেটি ভারতীয় উপমহাদেশের মানুষের জন্য এক ধরনের অনুপ্রেরণা। এই টিপু সুলতানের মহীশূর রাজ্যের রাজধানী ছিল শ্রীরঙ্গপট্টম, এই নামটা মনে রাখবেন। এবং টিপু সুলতান কিন্তু সফল অভিযান প্রেরণ করেছিলেন এই যে হায়দ্রাবাদের নিজাম তার বিরুদ্ধে, এবং মারাঠাদেরও তিনি পরাজিত করেছিলেন। এবং তিনি একটি শক্তিশালী বাহিনী গঠন করেছিলেন, সামরিক বাহিনী, এবং তিনি সমর কৌশল এবং রণনীতিতে খুবই দক্ষ ছিলেন, প্রায় ইংরেজদের সমকক্ষ ছিলেন তিনি। এবং তিনি একটি শক্তিশালী নৌবহর গঠন করেন এবং তিনি অনেকগুলো রাজ্যের সাথে কিন্তু নৌপথে যোগাযোগ রক্ষা করেছিলেন। তার পরাজয়ের কিছু কারণ যদি আমরা দেখি, প্রথমে দেখব যে তার যে অশ্বারোহী বাহিনী সেটি আর ব্রিটিশদের আধুনিক অস্ত্রের সামনে টিকতে পারে না এবং তার অশ্বারোহী বাহিনীর অবক্ষয় হয়ে গিয়েছিল। এবং ইংরেজরা এখানে কূট কৌশল প্রয়োগ করে দেশীয় যে মারাঠা এবং নিজাম আছে হায়দ্রাবাদের, তাদেরকে ওই যে অধীনতামূলক মিত্রতায় ব্রিটিশদের কাছে নিয়ে আসেন বা তাদের সাথে একটা মিত্রতা করেন। ফলে এখানে একটা জোট গঠন হয় টিপু সুলতানের বিরুদ্ধে। এক পাশে টিপু সুলতান একা, অন্য পাশে আমরা দেখবো ইঙ্গ, মারাঠা এবং নিজামের ত্রিশক্তি জোট। ফলে এই জায়গায় টিপু সুলতানকে একা একা যুদ্ধ করতে হয়েছে, ফলে তিনি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিলেন। তাছাড়া ফরাসিরা ভারত উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধেই ছিল, তারাও কথা দিয়েছিল টিপু সুলতানকে সাহায্য করবে, কিন্তু ফরাসিরা তেমন কোনো সাহায্য করেনি, উল্লেখযোগ্য কোনো সাহায্য করেনি। তাছাড়াও যে টিপু সুলতানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিল যে দেশগুলার, যেমন কাবুল, তুরস্ক, আরব, তারাও কথা দিয়েছিল, কিন্তু তারাও শেষ পর্যন্ত কথা রাখেনি, তারাও ব্রিটিশদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। ফলে টিপু সুলতান একদম একা যুদ্ধ করেছিলেন।
এই সময় আমরা দেখব কিছু কিছু গুরুত্বপূর্ণ সন্ধি, যেমন সুরাটের সন্ধি, সালভাই সন্ধি, পুরন্দর সন্ধি। এই সন্ধিগুলো মনে রাখবেন, এই সন্ধিগুলো গুরুত্বপূর্ণ। আমরা এখন লর্ড ডালহৌসি সম্পর্কে জানবো। তিনি ছিলেন প্রচন্ড সাম্রাজ্যবাদী, লর্ড ডালহৌসি, এবং তিনি মাত্র 36 বছর বয়সে 1848 সালে ভারতবর্ষে আসেন। তার যে সাম্রাজ্যবাদ নীতি ছিল, তার প্রধানত 3টি উদ্দেশ্য ছিল। নাম্বার 1, তিনি পাশ্চাত্য সভ্যতা শাসনের প্রসার ঘটান এবং ইংরেজ সাম্রাজ্যের সংহতি স্থাপন করেন এবং ভারতবর্ষে ব্রিটিশ পণ্যের বাজার সৃষ্টি করেন। অর্থাৎ তার যে পরিকল্পনা, এবং সে আগাগোড়া সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা করতো, এবং এখানে শুধু আর্থিক লাভ কিভাবে, মানে আর্থিকভাবে লাভবান হওয়া যায়, কোম্পানি কিভাবে টাকা আয় করবে, সে ব্যাপারে তিনি বেশি চিন্তিত ছিলেন। এবং তিনি কতগুলো পলিসি গ্রহণ করেছিলেন, যেমন সত্য বিলোপ নীতির দ্বারা রাজ্য অধিকার, তাছাড়া প্রত্যক্ষ যুদ্ধের দ্বারা রাজ্য অধিকার, তাছাড়া কুশাসন ও অরাজকতার অভিযোগে তিনি দেশীয় রাজ্য অধিকার করতেন। অর্থাৎ বিভিন্ন তাল বাহানা এবং বিভিন্ন কারণে তিনি রাজ্য দখল করার পলিসি নেন। অর্থাৎ কোনো না কোনোভাবে তিনি দখল করবেন, এটাই শেষ কথা। অর্থাৎ তার পলিসি ছিল সাম্রাজ্যবাদী, এবং তার যে সত্য বিলোপ নীতি, এটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ একটা পলিসি ছিল, ফলে এটির ফলাফল কিন্তু ভালো হয় নাই। আমরা দেখি যে দত্তপুত্রের দাবি অগ্রাহ্য করে 1848 সালে সাতারা রাজ্য অধিকার করেন। আগে যেসব রাজাদের সন্তান সন্ততি থাকতো না, তারা দত্তক পুত্র নিত, কারণ তাদের সাম্রাজ্যের উত্তরাধিকার কে হবে সেটা নির্ধারণের জন্য। তখন ওই নিঃসন্তান রাজা উত্তরাধিকার হতো এই দত্তক পুত্ররা। কিন্তু ডালহৌসি এসে বলল যে দত্তক পুত্র দিয়ে উত্তরাধিকার হবে না, অর্থাৎ দত্তক পুত্র প্রথা বাতিল করে দেন। ফলে যেসব রাজ্যের এরকম রাজারা ছিল বা তাদের কোনো সন্তান থাকতো না, এরা এই দত্তক পুত্রের মাধ্যমে তাদের উত্তরাধিকার টিকিয়ে রাখতে পারতেন না। এই পলিসি গ্রহণ করে তিনি 1848 সালে সাতারা রাজ্য অধিকার করেন। তাছাড়া তিনি সম্বলপুর অধিকার করেন। আমরা দেখব 1853 সালে যে ঝাঁসির রানী মারা গেলে তিনি তার রাজ্য সাম্রাজ্যভুক্ত করেন, এবং এই যে 1851 সালে যে পেশোয়া দ্বিতীয় বাজিরাও মারা গেলে তার দত্তক পুত্র নানা সাহেবের বাতা বন্ধ করে দেন। এই নানা সাহেব কিন্তু খুবই প্রভাবশালী ছিল। এই নানা সাহেব পরবর্তীতে আমরা দেখব 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই পলিসি অনুসরণ করে তিনি বগত রাজ্য, উদয়পুর, কৌরলী রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তাছাড়া তিনি এই যে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তার খেতাব ও বাতা লোপ করার চেষ্টা করেন। অর্থাৎ তার পলিসি ছিল খুবই এগ্রেসিভ। এবং তিনি কতগুলো রাজ্য দখল করেছিলেন প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে, যেমন তিনি 1848 এবং 49 সালে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের মাধ্যমে পাঞ্জাব অধিকার করেন, এবং 1852 সালে তিনি ইঙ্গ বর্ম যুদ্ধের মাধ্যমে বার্মার যে নিম্নাঞ্চল সেটি জয় করে ফেলেন, এবং 1850 সালে তিনি সিকিমের অংশ বিশেষ জয় করেন। অর্থাৎ তিনি সাম্রাজ্যবাদী নীতির অংশ হিসেবে প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে গিয়েছিলেন। তার সময় উল্লেখযোগ্য একটি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা সংস্কার আসে, সেটি হচ্ছে তিনি টেলিগ্রাফ চালু করেন, এবং এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 1854 সালে। তাছাড়া তিনি রেল যোগাযোগের ক্ষেত্রে এক ধরনের বিপ্লব ঘটান। তিনি 1853 সালে উপমহাদেশের প্রথম রেল লাইন চালু করেন, যেটি ছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত। বাংলায় আরো পরে রেল লাইন আসে। বাংলায় আমরা দেখি 1862 সালে রেল লাইন আসে, সেটি ছিল চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত। এবং তার সময় গুরুত্বপূর্ণ একটি আইন, সেটি হচ্ছে এই যে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করেন, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এর পিছনে অনেক বেশি ভূমিকা রাখেন, এবং তাদের সহায়তায় বা সংস্কারপন্থী যারা ছিল হিন্দু নেতা, তাদের সহায়তায় কিন্তু তিনি হিন্দু বিধবা আইন পাশ করেন। ফলে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল তখন। আমরা এখন লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কার করব। তিনি ছিলেন উদারবাদী, শান্তিকামী ও মুক্তমনা। তিনি ভিক্টোরিয়ান যুগে সুনাম অর্জন করেছিলেন। অর্থাৎ আমরা যদি দেখি ব্রিটিশ যেসব গভর্নর জেনারেল তারা আসছিল, এর মধ্যে লর্ড উইলিয়াম বেন্টিং এবং লর্ড রিপন, তারা ভারতবর্ষে অনেক বেশি পজিটিভ কাজ করে গিয়েছেন, এবং তারা ভারতকে ওন করতো বা ভারতকে তারা ভালোবাসতো, এবং সত্যিকার অর্থেই এই অঞ্চলের মানুষের জন্য তারা ভালো চাইতো বা এই অঞ্চলের শুভাকাঙ্ক্ষী ছিল। এটা তাদের কর্মকাণ্ড দেখলে আমরা বুঝতে পারবো। তিনি বলেছিলেন ভারতবাসীর প্রতি তার একটি নৈতিক দায়িত্ব রয়েছে, এবং তিনি প্রথমে এসেই ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন, এবং তিনি
সামরিক ও বেসামরিক ব্যয় হ্রাস করেন। তাছাড়া উচ্চ শ্রেণীর কর্মচারীদের বেতন হ্রাস করেন। এটা করতে গিয়ে তিনি উচ্চ পদস্থ কর্মচারীদের রোষানলে পড়েছিলেন এবং তাদের কাছে অজনপ্রিয় হয়ে গিয়েছিলেন। এবং তিনি যে দুর্নীতিবাজ কর্মচারী ছিল তাদেরকে একদম ছাঁটাই করে দেন। তাছাড়া তিনি আফিমের উপর কর ধার্য করেন এবং সেখান থেকে অর্থ আয় করার উপায় বের করেন, অর্থাৎ মানবে আফিম উৎপন্ন হতো, সেই আফিমের উপর তিনি কর ধার্য করেন। তাছাড়া তখন অনেক জমি অবৈধভাবে নিষ্কর দেখানো হতো, অর্থাৎ এইসব জমি থেকে কোনো ধরনের ট্যাক্স পেত না। তিনি এই নিষ্কর জমিগুলোর উপর কর আরোপ করেন, ফলে এখান থেকে তিনি কিন্তু সরকারের আয় বৃদ্ধি করেন। তাছাড়া তিনি কর্নওয়ালিসের প্রবর্তিত যে ভ্রাম্যমাণ আদালত ও আপিল আদালত সেটি তুলে দেন। তার সবচেয়ে বড় সংস্কার, তিনি বাংলা প্রেসিডেন্সিকে 20টি বিভাগে বিভক্ত করেন এবং তিনি প্রতি বিভাগে একজন বিভাগীয় কমিশনার নিয়োগ দেন। এটি বড় একটি সংস্কার। এবং তার সময় আরো একটি জিনিস আমরা দেখতে পাই যে ফার্সি ভাষার পরিবর্তে আদালতে দেশীয় ভাষার ব্যবহার চালু করেন, ফলে বিচার কার্যে একটি সহজ উপায় হিসেবে এই ভাষার ব্যবহার শুরু হয় যে ফার্সি ভাষার পরিবর্তে আদালতে দেশীয় ভাষা ব্যবহার করেন, কারণ অনেকগুলো ভাষা, ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা, ফলে বিচার কার্যের সুবিধার্থে তিনি ফার্সির পরিবর্তে এই যে দেশীয় ভাষা সেটি চালু করেন। তাছাড়া তিনি ভারতীয়দের বিচার ও শাসন বিভাগের উচ্চ পদে নিয়োগ চালু করেন। এটিও একটি পজিটিভ উদ্যোগ ছিল তার, যে ভারতীয়দের বিচার এবং শাসন বিভাগে নিয়ে আসা। তার আরো একটি উদ্যোগ, তিনি জুরি ব্যবস্থা চালু করেছিলেন এবং তার সময় থেকে কিন্তু আইন লিপিবদ্ধ শুরু হয়। তার সময় সবচেয়ে বড় যে উদ্যোগ সেটি হচ্ছে সতীদাহ প্রথা রহিত করা। এটা ছিল খুবই জঘন্য একটি প্রথা, সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা অনুসারে কারো হাজব্যান্ড মারা গেলে বা স্বামী মারা গেলে এই ওয়াইফকেও অর্থাৎ সতীকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো, ফলে এটি তখনকার সময়ে একটি কুসংস্কার ছিল। তাছাড়া আমরা দেখি অনুমরণও ছিল, অর্থাৎ কারো হাজব্যান্ড বা স্বামী যদি বিদেশে মারা যায় তখন দেশে ওই ওয়াইফকে পুড়িয়ে মারা হতো, অর্থাৎ কতটা জঘন্য একটা ব্যবস্থা ছিল সেটি কিন্তু সংস্কার সাধন হয় রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রমুখ উদারপন্থী হিন্দু নেতৃবৃন্দের সাহায্যে। এবং তারা কিন্তু লেখনের মাধ্যমে অনেকদিন ধরেই চেষ্টা চালিয়েছিলেন। বিশেষ করে রাজা রামমোহন রায়, তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন এইসব নিয়ে, বা সামাজিক সংস্কার নিয়ে অনেক অবদান আছে রাজা রামমোহন রায়ের, তার সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফলে এই যে সতীদাহ প্রথা সেটি রহিত করা হয়। তাছাড়া এই সহমরণে বাধ্য করাকে আইনত দণ্ডনীয় ঘোষণা করেন, এটিও সবচেয়ে বড় উদ্যোগ। অর্থাৎ তখনকার গোঁড়া হিন্দুরা কিন্তু ওই সংস্কারকে ভালোভাবে নেয় না, তারা ভাবতো এটা ধর্মের উপর আঘাত বা এটা ধর্ম নষ্ট করে দেবে এই আইন, বা এই আইনটা ধর্মের সাথে সাংঘর্ষিক। কিন্তু তারপরে আমরা দেখি যে একটা আইন করে দেয় যে যারা বাধা দিবে বা এটাকে বাধ্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে সেটাকে ঘোষণা করা হয়। ফলে এখানে কিন্তু মানে খুব সহজে সতীদাহ প্রথা রহিত হয়ে যায়। তাছাড়া এই যে ঠগী, তারা কিন্তু খুবই দুর্দর্শ ডাকাত ছিল তখনকার সময়ে। তারা বিভিন্ন পথচারী বা বিভিন্ন মানুষকে শ্বাসরোধ করে মেরে ফেলতো এবং মানে পথে ঘাটে তারা ডাকাতি করে বেড়াতো। এবং তাদের উপদ্রব মুঘল আমল থেকে শুরু হয়েছিল। কর্নেল স্লিমেনের নির্দেশে এই ঠগীরা একদম নিশ্চিহ্ন হয়ে যায়, অর্থাৎ কর্নেল স্লিমেন এই ঠগীদের বিরুদ্ধে অ্যাকশন নেন। ফলে এই সময় আমরা দেখি যে এই ঠগীদের উপদ্রব একদম কমে যায়। তাছাড়া তিনি পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেন। এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 1813 সালে যে সনদ আইন ছিল, সেই সনদ আইন অনুযায়ী কোম্পানি ভারতীয়দের শিক্ষার জন্য 1 লাখ টাকা ব্যয় করতে বাধ্য ছিল। ফলে এই 1 লাখ টাকা ব্যয় করার ক্ষেত্রে ইংরেজি শিক্ষাকে যেন গুরুত্ব দেওয়া হয় সেটি উল্লেখ করা হয়। এবং 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ এবং বোম্বাই এলফিনস্টোন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ফলে এটিও একটি বড় ধরনের বড় ধরনের চেঞ্জ আসে আমাদের চিকিৎসা ক্ষেত্রে। আমরা এখন লর্ড রিপন সম্পর্কে জানবো। তিনি উদারনৈতিক শাসক ছিলেন এবং আমরা দেখব যে তিনি ছিলেন সাম্রাজ্যবাদের ঘোর বিরোধী। তিনি 1880 থেকে 1884 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। তার আগে কিন্তু ইংল্যান্ডেও তিনি গ্লাডস্টোনের উদারনৈতিক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবং তিনি ছিলেন খুবই শান্তিপ্রিয় এবং ভারতবাসীকে তিনি খুবই ভালোবাসতেন এবং ভারতবাসীর কাছে তিনি খুবই জনপ্রিয় ছিলেন এবং ভারতবাসীরা তাকে রিপন দ্য গুড বলে ডাকতো। এবং তার একটি বিখ্যাত উক্তি, এটা মনে রাখবেন যে
জাজ মি বাই মাই অ্যাক্টস অ্যান্ড নট বাই মাই ওয়ার্ডস। রিপন এবং বেন্টিংয়ের সংস্কার কোনোভাবে বাদ দেওয়া যাবে না, মানে এখান থেকে প্রশ্ন আসবেই, এটি খুবই গুরুত্বপূর্ণ। তার উল্লেখযোগ্য কিছু সংস্কার, তিনি হচ্ছে যে আফগান সীমান্ত সমস্যা সন্তোষজনক সমাধান করেন। তাছাড়া এই যে লর্ড লিটন কর্তৃক প্রবর্তিত এই যে সংবাদপত্র আইন 1882 বা প্রেস অ্যাক্ট 1882, এটি তিনি বন্ধ করে দেন। কারণ তখন দেখা যায় ভারতে একটি মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠতেছে বা গড়ে উঠছে, তারা কিন্তু বিভিন্ন জিনিস লেখালেখি করতো বা ব্রিটিশদের সমালোচনা করতো পত্র পত্রিকার মাধ্যমে। লর্ড লিটন সেইগুলো বন্ধ করার জন্য তিনি এই কুখ্যাত সংবাদপত্র আইন করেছিলেন, প্রবর্তন করেছিলেন। এটি কিন্তু লর্ড রিপন এসে রহিত করেন। সংবাদপত্রগুলোকে রাজনৈতিক ও সামাজিক মতামত প্রকাশে পূর্ণ স্বাধীনতা প্রদান করেন। ফলে ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে এবং জনগণের এই যে লেখালেখির ক্ষেত্রে একটি অনুকূল পরিবেশ তৈরি হয়, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর কিন্তু অনেকগুলো পজিটিভ ইফেক্ট ছিল। তাছাড়া তিনি শিক্ষা কমিশন গঠন করেন, যা হান্টার কমিশন 1882 নামে পরিচিত। এটাও খুবই গুরুত্বপূর্ণ, মানে হান্টার কমিশন খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো একটি মাইলস্টোন অর্জন করেছিলেন বা আরো একটি কি বলবো যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, যে স্থানীয় স্বায়ত্ত শাসনমূলক আইন প্রণয়ন করেছিলেন। তিনি বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1882 প্রণয়ন করেন, এবং এটি ছিল এই অঞ্চলের মানুষের জন্য সত্যিকার অর্থেই ভালো একটি উদ্যোগ। এবং 1885 সালে তিনি রাজস্ব ও প্রজাস্বত্ব আইন অর্থাৎ বেঙ্গল টেনান্সি অ্যাক্ট প্রণয়ন করেন। এর ফলে হয় কি, যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিতে কিন্তু কৃষক বা রায়তের কোনো অধিকার ছিল না, কিন্তু 1885 সালের এই অ্যাক্টের ফলে জমিতে কৃষকদের একটা অধিকার প্রতিষ্ঠিত হয়, এবং চাইলেই কিন্তু কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা যেত না, এবং কৃষকরাও জমিদারদের দয়ার উপর নির্ভর করতে হতো না। ফলে এটি কিন্তু কৃষকদের জন্য খুবই আশীর্বাদ ছিল এই টেনান্সি অ্যাক্ট। তাছাড়া তিনি লেজেস ফেয়ার বা অবাধ বাণিজ্য নীতি প্রবর্তন করেন। তিনি লবণ ও অন্যান্য বাণিজ্য দ্রব্যের উপর শুল্ক হ্রাস করেন এবং আয়কর রহিত করেন। ফলে এটিও ব্যবসায়িক ক্ষেত্রে একটি গতিশীলতা আনয়ন করে। তার আরো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আমরা দেখব, তিনি ফ্যাক্টরি আইন প্রণয়ন করেন, অর্থাৎ দৈনিক 8 ঘন্টা কাজ করার নিয়ম তিনি চালু করেন। এটা খুব আধুনিক একটি কি বলে যে চিন্তা ভাবনা ছিল তার। তিনি শ্রমিকদের কল্যাণে এই কাজটি করেন। এছাড়া তিনি শিশু শ্রম নিষিদ্ধ করেন, এবং তার একটি বড় উদ্যোগ ছিল, তিনি এই কোম্পানিগুলো বা ফ্যাক্টরিগুলো আইন মানছে কিনা এটা দেখার জন্য এই যে ফ্যাক্টরি ইন্সপেক্টর বা ফ্যাক্টরি পরিদর্শক নিয়োগ দেন। এখনো কিন্তু আমরা দেখি বাংলাদেশে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক নামে একটি পদ আছে। এই পদ কিন্তু এই লর্ড রিপনের হাত ধরেই তিনি কিন্তু প্রথম এই ফ্যাক্টরি পরিদর্শক বা ফ্যাক্টরি ইন্সপেক্টর পদটা ক্রিয়েট করেছিলেন, যে এটার মাধ্যমে তারা ঘুরে ঘুরে দেখবে যে ফ্যাক্টরিতে শ্রমিকদের এগেনস্টে কোনো কিছু হচ্ছে কিনা বা তারা আইন মানছে কিনা। তার সামনে আরো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, সেটা হচ্ছে ইলবার্ট বিল। এটি তিনি প্রবর্তন করেছিলেন 25 জানুয়ারি 1883, কিন্তু কার্যকর হয় এটা 1 মে 1884 সালে। এর মাধ্যমে তিনি একটি আইন করেন যে ভারতীয় বিচারকগণ ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারবে। এর আগে কিন্তু ভারতীয় বিচারকগণ ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারত না। এর মাধ্যমে তিনি জাতিভেদ প্রথা বা যে শ্বেতাঙ্গ আধিপত্য এটি কমাতে চেয়েছিলেন, কিন্তু এই আইনটি তখনকার সময়ে খুবই সমালোচিত হয়। ইংরেজরা এটাকে খুবই খারাপভাবে নেয় বা নেতিবাচক নেয়, এবং ইংরেজরা এর বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায় এই আইন বাতিল করার জন্য। কারণ ইংরেজরা এটাকে অপমানজনক আইন হিসেবে গ্রহণ করে। তারা ভাবতো যে আমরা আসছি ভারতে, ভারতীয়দের আমরা সভ্যতার আলো দেখা কি বলে সভ্যতার ছোঁয়া আমাদের মাধ্যমে ভারতীয়রা পাচ্ছে, তারা কিভাবে আমাদের বিচার করে। অর্থাৎ তাদের যে এলিট একটা ভাব বা তাদের বিরুদ্ধে যে রয়্যাল একটা ভাব, এবং তারা ভারতীয়দের ছোট করে দেখতো, সেই জিনিসটি কিন্তু ফুটে ওঠে তখন। পরবর্তীতে এই আইনটা আংশিক সংশোধন করা হয়, এবং ভারতীয় বিচারকগণ ইউরোপীয় জুরির মাধ্যমে ইউরোপীয় অপরাধীদের বিচার কার্য সম্পন্ন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে এখানে একটা সেটেলমেন্টে চলে আসে, এবং শেষ পর্যন্ত এটা আংশিকভাবে গৃহীত হয়। আমরা দেখব 1909 সালে লর্ড রিপন মৃত্যুবরণ করেন। এখন আমরা চলে আসি 1857 সালে সিপাহী বিদ্রোহে। এটিকে মোটা দাগে বলা হয় ব্রিটিশ বিরোধী প্রথম জাতীয় সংগ্রাম, এবং এর কিন্তু অনেকগুলো প্রেক্ষাপট ছিল, এবং
এটি আমরা যদি লক্ষ্য করি যে পলাশী যুদ্ধের প্রায় 100 বছর পরে এই বিদ্রোহটি হয়, ফলে এটির অনেক বড় তাৎপর্য গুরুত্ব রয়েছে। এখন এর পিছনে কি কি কারণ আছে সেটি আমরা দেখব। প্রথমে আমরা দেখব যে রাজনৈতিক কারণ। আমরা দেখি যে ডালহৌসি যে সাম্রাজ্যবাদী নীতি নিয়েছিল এবং সত্যবিলোপ নীতি নিয়েছিল, সেটি কিন্তু খুব ভালোভাবে নেয়নি দেশীয় রাজারা বা হচ্ছে দেশীয় জনগণ। ফলে এখান থেকে একটি ক্ষোভ তৈরি হয়েছিল ব্রিটিশ শাসনের প্রতি। তাছাড়া কোম্পানির বিভিন্ন অনৈতিক কার্যকলাপ কিন্তু দায়ী ছিল। এছাড়া এখানে লক্ষণীয় একটা জিনিস যে কোম্পানির কিছু কিছু পলিসি বা সিদ্ধান্ত এরকম ছিল যার কারণে মুসলমানরা পিছিয়ে পড়েছিল এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ব্যবসায়িকভাবে তারা প্রচন্ড রকমের ক্ষতির মুখোমুখি হয় এবং যে বড় বড় মুসলমান জমিদার ছিলেন তারা এই ব্রিটিশদের নীতির কারণে কিন্তু জমিদারি হারান। ফলে তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আমরা দেখব যে ফার্সির বদলে ইংরেজি ভাষা চালু হয়, মুসলমানগণ পিছিয়ে পড়েন এবং তারা চাকরি হারান। এর ফলে আমরা দেখব এই বিদ্রোহে মুসলমানরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। তাছাড়া আরো কিছু অর্থনৈতিক কারণ আছে, এটা কিন্তু প্রধান কারণ, অর্থনৈতিক কারণ। আমরা দেখি ভারত উপমহাদেশ থেকে মূল্যবান ধাতু সম্পদ ও অর্থ ইংল্যান্ডে পাচার করা হতো। ফলে এখানকার সম্পদ দিয়ে সভ্যতা গড়ে তোলা হতো ইংল্যান্ডে। এটা কিন্তু এই দেশের মানুষ ভালোভাবে নেয়নি। তাছাড়া ব্রিটিশ পণ্যের একটি বাজার তৈরি করেছিল তারা এখানে। এর ফলে দেশীয় যে ক্ষুদ্র কুটির শিল্প তারা ক্ষতিগ্রস্ত হয় এবং দেশীয় ব্যবসায়ীরা তারা কিন্তু ক্ষতির মুখোমুখি হয়। এটি কিন্তু খুব বড় একটি কারণ এই বিদ্রোহের। আমরা দেখব তাদের যে বিভিন্ন ল্যান্ড পলিসি বা ভূমিনীতি এবং নতুন খাতা নীতি, এটাও কৃষকদের অনুকূলে ছিল না। কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতো, তারা কিন্তু একটা শ্রেণীকে সুবিধা দিত। অর্থাৎ ব্রিটিশরা কোনো পলিসি নিলে তারা একটা শ্রেণীর কথা ভেবে এই পলিসিটা গ্রহণ করত। যেমন চিরস্থায়ী বন্দোবস্ত যখন তারা গ্রহণ করে তখন কিন্তু তারা শুধু জমিদারদের কথা ভেবেছে এবং তারা ভেবেছে জমিদাররা আমাদের অনুগত থাকবে এবং এই দেশে একটি আমাদের অনুগত শ্রেণী তৈরি হবে, এই এলিট শ্রেণীকে আমরা পৃষ্ঠপোষকতা করব, তারাও আমাদের সাপোর্ট করবে। এভাবে তারা কিন্তু একপাক্ষিক বিভিন্ন পলিসি গ্রহণ করার ফলে এখানে দেখি সর্বসাধারণ অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া আমরা দেখব ইংরেজ অনুগত যে নতুন নতুন জমিদার তারা শোষণ এবং নির্যাতন চালাচ্ছিল। পলাশী যুদ্ধের 100 বছর পরে আমরা দেখি যে ইংরেজ অনুগত অনেক মহাজন, সুদকুর, নীলকর তৈরি হয়েছে এবং তারা জনসাধারণকে অত্যাচার করত এবং তাদের অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। তাছাড়া সরকারের কর্মচারী এবং পুলিশের দুর্নীতি এবং অত্যাচার সীমা ছাড়িয়ে গিয়েছিল। ফলে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এটাও এই বিদ্রোহের একটি অন্যতম কারণ। তাছাড়া কিছু কিছু সামাজিক ও ধর্মীয় কারণ এই বিদ্রোহের পেছনে ভূমিকা রেখেছে। প্রথমে যে ব্রিটিশরা যে সংস্কার করেছে এই সংস্কারকে স্থানীয় লোকজন ভালোভাবে দেখতো না, বিশেষ করে গোঁড়া হিন্দুরা এটাকে ভালোভাবে গ্রহণ করেনি। তাছাড়া আমরা দেখতাম যে তখন খ্রিস্টান মিশনারিরা এদেশে আসে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য। যেখানে উপনিবেশ গিয়েছে, যেখানে ইউরোপের উপনিবেশ স্থাপন করেছে সেখানে কিন্তু এই মিশনারিরা গিয়েছে এবং খ্রিস্টান ধর্ম গিয়েছে। ফলে ভারত উপমহাদেশেও তারা খ্রিস্টান ধর্মের প্রচার কাজ চালায়, কাউকে কাউকে টাকা দিয়েও তারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে। ফলে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায় তাদের কর্মকাণ্ডের প্রতি ব্রিটিশ সরকারের প্রতি ক্ষুব্ধ হয়। তাছাড়া তখন গুজব উঠেছিল যে ধর্মান্তর প্রক্রিয়া দ্রুত করার জন্য রেললাইন এবং টেলিগ্রাফ চালু করা হচ্ছে, সেটিও মানুষের মনে এক ধরনের সন্দেহের উদ্রেক করে। তাছাড়া ভারতীয়দের কিন্তু ব্রিটিশরা খুব তুচ্ছ তাচ্ছিল্য করতো। অর্থাৎ ব্রিটিশরা ভাবতো তারা সিভিলাইজড, তারা আর্য রক্তের অধিকারী এবং ভারতীয় মানুষজন হচ্ছে মূর্খ, আনসিভিলাইজড এবং ইউরোপীয়দের দায়িত্ব হচ্ছে বা শ্বেতাঙ্গদের দায়িত্ব হচ্ছে এই কৃষ্ণাঙ্গ বা যারা আছে প্রাচ্য অঞ্চলে তাদেরকে সভ্য করা। আমরা যদি রুডিয়ার্ড কিপলিং এর হোয়াইট ম্যানস বার্ডেন সেটি পড়ি, সেখানে কিন্তু আমরা এই ধরনের কথা জানতে পারি বা ধারণা পাই। ফলে এখানে কিন্তু একটা এলিট ভাব নিয়ে থাকতো ব্রিটিশরা এবং তারা নিজেদেরকে উচ্চ শ্রেণীর মনে করতো এবং ভারতীয়দের মিনিমাম রেসপেক্ট করতো না এবং তুচ্ছ তাচ্ছিল্য করতো। ফলে এই জায়গায় কিন্তু এক ধরনের দূরত্ব তৈরি হয় এই ব্রিটিশদের সাথে স্থানীয় জনগণের বা ভারতীয়দের। এটিও কিন্তু এই বিদ্রোহের আরো একটি অন্যতম কারণ। সামরিক কারণ এখানে দায়ী ছিল।
সেনাবাহিনীতে যত গুরুত্বপূর্ণ পদ ছিল সেগুলো ছিল ইউরোপীয়দের দখলে। তাছাড়া বেতনের বাহিরে অনেক সুযোগ সুবিধা ছিল যেগুলো কেবল ইউরোপীয়দের দেওয়া হতো, ভারতীয়দের দেওয়া হতো না। এবং এই সেনাবাহিনীতে ভারতীয়দের এবং ইউরোপীয়দের যে বৈষম্য ছিল সেটা ছিল খুবই প্রকট। ফলে এখানে দেশীয় যে সেনা ছিল তাদের মনে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। তাছাড়া দেশীয় সেনাদের কোনো পদোন্নতি দেওয়া হতো না এবং অন্যান্য সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হতো। তারপরে আমরা দেখি যে কিছু ধর্মীয় ব্যাপার আছে, যেমন কপালে তিলক কাটা, তারপর হচ্ছে দাড়ি রাখা, পাগড়ি পরা ইত্যাদিও তারা নিষিদ্ধ করে দেয়। অর্থাৎ সৈন্যরা বা সিপাহীরা এইসব করতে পারবে না। ফলে এখানেও তারা ধর্মের উপর আঘাত বলে মনে করে এবং ইনসাল্ট ফিল করে, সেই জায়গা থেকেও তাদের একটি ক্ষোভ তৈরি হয়। তাছাড়া এই যে হিন্দুদের সমুদ্র ভ্রমণ তখন নিষিদ্ধ ছিল, অর্থাৎ সমুদ্র ভ্রমণকে বলা হতো কালা পানি পার, অর্থাৎ হিন্দুরা তো সমুদ্র ভ্রমণ করতো না। কিন্তু যারা সিপাহী ছিল বা সেনাবাহিনীতে চাকরি করতো তারা সামরিক কারণে এবং চাকরির কারণে সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে যেত। ফলে এই যে সমুদ্র পাড়ি এটি নিয়ে তারা ক্ষুব্ধ ছিল ব্রিটিশদের প্রতি বা ব্রিটিশ সরকারের প্রতি। আর এই বিদ্রোহের যে প্রত্যক্ষ কারণ সেটি হচ্ছে 1856 সালে সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল চালু হয়েছিল এবং গুজব রটেছিল এর কার্তুজ শূকর এবং গরুর চর্বি মেশানো এবং ব্যবহারের পূর্বে এই কার্তুজকে দাঁত দিয়ে কাটতে হতো। ফলে সিপাহীরা মনে করেছিল ইংরেজরা ইচ্ছে করে এমনটা করছে তাদের সাথে, তাদের ধর্মকে অপমান করার জন্য। তাছাড়া আমরা দেখবো যে শূকর ছিল মুসলমানদের জন্য সেন্সিটিভ, আবার গরু ছিল হিন্দুদের জন্য সেন্সিটিভ। এখানে উভয় ধর্মের বা উভয় ধর্মীয় সম্প্রদায়ের সিপাহীরা কিন্তু কি বলে যে ক্ষুব্ধ ছিল। এবং ঐতিহাসিকরা বলে যে গুজব সত্য ছিল, কিন্তু সেখানে শূকরের চর্বি মেশানো হয়েছিল কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে গরুর চর্বি ছিল, এই কার্তুজে গরুর চর্বি ছিল, এটা ঐতিহাসিকরা নিশ্চিত করেছেন। সে জায়গায় যদি ভেড়া বা খাসির চর্বি ব্যবহার করা হতো সেটা কিন্তু কোনো বিতর্কের উদ্রেক করতো না বা এটা কোনো বিতর্ক তৈরি করতো না। এই বিতর্কটা কিন্তু চাইলে ব্রিটিশ সরকার এড়িয়ে যেতে পারতো। তারা যদি সেই জায়গায় গরু ব্যবহার না করে বা শূকর ব্যবহার না করে যদি বলতো যে আমরা এখানে খাসি বা ভেড়া ব্যবহার করছি বা তাদের চর্বি ব্যবহার করছি, এটা কিন্তু মানে এড়ানো যেত চাইলেই। বিদ্রোহের বিস্তার কিভাবে হয় আমরা দেখি 1857 সালের 29 মার্চ মঙ্গল পাণ্ডে নামক একজন সিপাহী বিদ্রোহের সূচনা করেন। এই মঙ্গল পাণ্ডেকে বলা হয়েছিল যে কার্তুজ যেন দাঁত দিয়ে কাটে, কিন্তু সে দাঁত দিয়ে কার্তুজ কাটতে অস্বীকৃতি জানায় এবং এক পর্যায়ে সে ক্ষুব্ধ হয়ে তখনকার যে ব্রিটিশ সেনা অফিসার কর্নেল বিফকে গুলি করে দেন এবং এখান থেকে কিন্তু বিদ্রোহের মানে সূচনা। এবং তিনি যখন ওই ইউরোপীয় সেনাকে গুলি করেন তখন অনেক সিপাহী ওই মঙ্গল পাণ্ডেকে সাপোর্ট করেন। এখান থেকে আমরা দেখি যে প্রাথমিকভাবে বিদ্রোহের সূচনা, এবং এরই আরো 1.5 মাস পরে আমরা দেখব যে মিরাট থেকে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এবং এই মিরাট থেকে যে ছড়িয়ে পড়েছিল এর পিছনে একটা প্রেক্ষাপট আছে। তখন ব্যারাকে বা সেনানিবাসে প্রশিক্ষণ চলছিল, সেখানে 85 জন দেশীয় সৈন্য বা সিপাহী কার্তুজ ব্যবহার করতে অস্বীকৃতি জানায়। তারা বলে এটা তাদের ধর্মের জন্য সেন্সিটিভ, তারা এটা ব্যবহার করতে পারবে না। ফলে তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে শুধু শাস্তি দিয়ে ক্ষান্ত হননি, তাদেরকে প্রকাশ্যে রাস্তায় লোহার বেড়ি পরে ঘোরানো হয়। ফলে এটি সমগ্র সিপাহীরা বা সমগ্র ভারতীয় দেশীয় সিপাহীরা নিজেদের অপমান বলে গণ্য করে। এবং পরদিন 10 মে সন্ধ্যায় তারা বিদ্রোহ বা বিদ্রোহের সূচনা করে। সেখান থেকে কিন্তু বিদ্রোহের দাবানল আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এবং বিদ্রোহের সূচনা কিভাবে হয়েছিল এটার বর্ণনা আমরা পাই যে রবিবার সূর্যাস্তের সময় ইংরেজরা যখন গির্জায় প্রার্থনার জন্য জড়ো হতে থাকলো, এমন সময় হঠাৎ বন্দুকের আওয়াজে তারা চমকে উঠলো। রবিবার ছিল তাদের পবিত্র দিন বা খ্রিস্টান ধর্মের পবিত্র দিন হচ্ছে রবিবার। এই রবিবারে তারা যখন প্রার্থনার জন্য জড়ো হতে লাগলো, ঠিক সে সময় ব্যারাক থেকে বন্দুকের আওয়াজ আসে এবং এই আওয়াজ থেকেই কিন্তু ভারতের প্রথম সশস্ত্র জাতীয় বিদ্রোহের সূচনা। এবং বিদ্রোহীরা সেনানিবাস থেকে চলে যান মিরাট জেলে এবং জেলে গিয়ে তাদের যে সাথের যে দেশীয় সৈন্য 85 জন তাদেরকে সেখান থেকে মুক্ত করেন। তাছাড়া আরো যে 4000 কয়েদি ছিল তাদেরকেও তারা মুক্ত করেন। এবং ক্রমে এই বিদ্রোহের দাবানল কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ভারতের।
এবং উত্তর ভারতে আমরা দেখি এই বিদ্রোহ সবচেয়ে বেশি তীব্র হয়। এবং এই আন্দোলনের যে প্রভাব সেটা কিন্তু আমাদের বাংলাদেশেও পড়েছিল। উম, তখন ঢাকা চট্টগ্রামে কিন্তু সিপাহীরা তৎপরতা চালায়। আমরা দেখি সিপাহী বিপ্লবের পর ঢাকার সিপাহীদের আন্টাগড় ময়দানে ফাঁসি দেওয়া হয়, যেটি বর্তমানে বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই জায়গায় কিন্তু আগে ছিল আন্টাগড় ময়দান, এই জায়গার পূর্ব নাম। এবং এখানে সিপাহীদের কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল এবং সিপাহীরা তাদের নেতা হিসাবে মনোনীত করেছিল দ্বিতীয় বাহাদুর শাহকে এবং বলেছিল যে দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে তাদের নেতা এবং একই সাথে তিনি ভারতের জাতীয় ঐক্য ও মুক্তির প্রতীক। সিপাহী বিদ্রোহের প্রধান প্রধান নেতৃত্ব এবং অঞ্চল এটা খুবই গুরুত্বপূর্ণ, এটি মনে রাখবেন। এখানে কিন্তু ওই যে ঝাঁসির রানী যে লক্ষ্মীবাই খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া কানপুরের নানা সাহেব তিনিও খুবই গুরুত্বপূর্ণ নেতা ছিলেন বা ভূমিকা রেখেছিলেন। তাছাড়া আমরা যদি দেখি এলাহাবাদ ও বেনারসে মৌলভী লিয়াকত আলী তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অর্থাৎ এক একটি অঞ্চলে এক একজন নেতৃত্ব দিয়েছিলেন সিপাহী বিদ্রোহে। এই অঞ্চল এবং নেতাগুলোর নাম আপনারা অবশ্যই মনে রাখবেন, এগুলো পরীক্ষায় আসতে পারে। বিদ্রোহীদের কর্মকাণ্ড বা তাদের কর্মকাণ্ড কিরকম ছিল, তারা প্রথমে জেলখানা ভেঙে কয়েদিদের মুক্ত করেন। তাছাড়া তাদের দরকার ছিল অর্থের এবং অস্ত্রের। এই অর্থ এবং অস্ত্র জোগাড় করার জন্য তারা সরকারি অস্ত্রাগার এবং কোষাগার লুট করেন। কারণ তারা বুঝেছিল তারা যদি বিপ্লব বিদ্রোহ করে সেজন্য তাদের অস্ত্র দরকার এবং অর্থ দরকার, এই দুটি তারা কিন্তু লুটের মাধ্যমে সংগ্রহ করেছিল। তাছাড়া তারা বিভিন্ন জায়গায় ইংরেজ সেনাদের হত্যা করেছিল। আর এই বিদ্রোহের প্রধান কেন্দ্র কিন্তু ছিল দিল্লি। এই যে বিদ্রোহী ছিল তাদের কিন্তু একটা অপোজিট দেশীয় শক্তি ছিল। তারা কারা ছিল? তারা ছিল ইংরেজ অনুগত সেনা ও লাঠিয়াল বাহিনী, যারা ইংরেজদের দ্বারা উপকৃত হচ্ছিল বা ইংরেজদের মাধ্যমে বিভিন্ন সুবিধা নিয়ে আসছিল। তাছাড়া ইংরেজ অনুগত জমিদারগণ, তাছাড়া আমরা দেখবো ইংরেজদের দ্বারা সুবিধাভোগী অন্য অন্য যে গোষ্ঠী, তারা এই বিদ্রোহে ইংরেজদের পক্ষ অবলম্বন করে এবং দেশীয় যে বিদ্রোহী আছে বা সিপাহী আছে তাদের বিরোধিতা করে। এই যে বিপক্ষ শক্তি তারা ব্রিটিশদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে এই আন্দোলন বিপ্লব দমন করার জন্য। তারপর আমরা দেখবো এই সিপাহী বিদ্রোহ ব্যর্থতার কি কারণ। এই বিদ্রোহ সমগ্র ভারতে সমানভাবে বিস্তার লাভ করেনি। তাছাড়া ভারতের যে আঞ্চলিক শক্তিগুলো ছিল তারা কিন্তু সর্বতভাবে সাহায্য করেনি। যেমন আমরা যদি দেখি হায়দ্রাবাদের নিজাম, সে কিন্তু ব্রিটিশদের পক্ষ অবলম্বন করেছিল এবং ব্রিটিশদের সাথে তিনি ভালো সম্পর্ক বজায় রেখেছিল। এমনকি দ্বিতীয় বাহাদুর শাহ যে তার যে শাহজাদা এবং বেগম, তারাও গোপনে ইংরেজদের সাথে আতাত করেছিল বা ইংরেজদের সাথে যোগাযোগ রাখতো। ফলে এখানে কিন্তু আমরা দেখি যে সর্বভারতীয় ঐক্য স্থাপন হয়নি। তাছাড়া ইংরেজদের উন্নত অস্ত্র সমর কৌশল তো ছিলই, সেই জায়গায় দেশীয় সিপাহীদের যে দক্ষতা বা অস্ত্র সেটা কিন্তু পর্যাপ্ত ছিল না। তাছাড়া এই যে টেলিগ্রাফ ব্যবস্থা, এর মাধ্যমে ইংরেজরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতো এবং রিজার্ভ ফোর্স পাঠিয়ে দিত, যেসব জায়গায় সংঘর্ষ হতো বা কোন জায়গায় কি অবস্থা সেগুলো তারা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিতে পারতো। ফলে এই টেলিগ্রাফ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বিদ্রোহ দমনে। এই বিদ্রোহের ফলাফল কি হয়েছিল? বিদ্রোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফলাফল সেটি হচ্ছে এর মাধ্যমে কোম্পানি শাসনের অবসান ঘটে। এবং আমরা দেখি এর পরবর্তীতে 1858 সালের ভারত শাসন আইন ধারা, এখানে রানীর শাসন অর্থাৎ ব্রিটিশ সরকারের সরাসরি শাসন প্রবর্তিত হয়। অর্থাৎ এখানে কোম্পানি শাসনের অবসান ঘটে বিদ্রোহের ফলে। এবং ব্রিটিশরা এখানে সত্ত্ব বিলোপ নীতি এবং রাজ্য বিস্তার নীতি পরিত্যাগ করে। তাছাড়া সেনাবাহিনীতে তারা ইউরোপীয় সৈন্য সংখ্যা বাড়ায়, কারণ তারা বুঝতে পেরেছিল যে ভারতীয় সৈন্য সংখ্যা যে কোনো সময় আবার আমাদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করতে পারে। ফলে তারা এই জায়গায় থেকে কোনো রিস্ক নেয়নি, তারা ইউরোপীয় সৈন্য সংখ্যা বৃদ্ধি করে। তাছাড়া এই বিদ্রোহের ফলে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে এবং দ্বিতীয় বাহাদুর শাহকে আমরা দেখি ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসন দেয় এবং নির্বাসিত অবস্থায় সেখানে তিনি 1862 সালে মৃত্যুবরণ করেন এবং তার সমাধিস্থলও কিন্তু রেঙ্গুনেই। এবং এই বিপ্লব বিদ্রোহের পরে আমরা দেখি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলমানরা। ইংরেজরা মুসলমানদের প্রতি বিদ্বেষ নীতি গ্রহণ করে এবং সেনাবাহিনীতে মুসলিম যে সৈন্য ছিল তাদের আর চাকরি দেওয়া হতো না। তাছাড়া শত শত বিদ্রোহী সিপাহীদের ফাঁসি দেওয়া হয়। এবং এরপরেই আমরা দেখি ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি ছিল সেটি প্রবলভাবে অনুসরণ করতে থাকে এবং বাস্তবায়ন করতে থাকে।
এই বিদ্রোহের বা মহাবিদ্রোহের প্রকৃতি কিরকম ছিল, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটাকে ব্যাখ্যা করেন। কেউ কেউ বলেন এটি প্রথম স্বাধীনতা যুদ্ধ, কেউ কেউ বলে এটি শুধু সিপাহী বিদ্রোহ, আবার কেউ কেউ বলে একটি জাতীয় বিদ্রোহ, অর্থাৎ এই বিদ্রোহের মধ্যে একটি জাতীয়তাবাদী চরিত্র ছিল। তাছাড়া কেউ কেউ বলে একটি গণবিদ্রোহ, এখানে সর্বশ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, কৃষকরা বিভিন্ন নিম্ন শ্রেণীর মানুষরা এই বিপ্লব বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। তাছাড়া 5 নম্বর পয়েন্ট আপনারা দেখেন, এখানে বলা আছে যে ষড়যন্ত্র বনাম সংগঠিত বিদ্রোহ। ষড়যন্ত্র বনাম সংগঠিত বিদ্রোহ এটা কি আসলে? এখানে ব্রিটিশ সরকার বিদ্রোহের দায় দিয়েছিল মুসলমানদের উপর, অর্থাৎ এটি ছিল মুসলমানদের ষড়যন্ত্র। এই বিদ্রোহ ছিল মুসলমানদের ষড়যন্ত্র, এটি বলে মুসলমানদের উপর বিদ্রোহের দায় দেয় ব্রিটিশ সরকার। তাছাড়া এই বিদ্রোহে মুসলমানদের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, ফলে মুসলমানরা এখানে ব্রিটিশ বিরোধী ভূমিকা জোরালোভাবে পালন করেছিল। ফলে ব্রিটিশরা মুসলমানদের দায়ী করে এই আন্দোলন সংগঠনের পিছনে। এটি ষড়যন্ত্র বনাম সংগঠিত বিদ্রোহ। তারপর আমরা দেখব পুনঃপ্রতিষ্ঠিত আন্দোলন বা সামন্ত বিদ্রোহ। এই যে ব্রিটিশ শাসন শুরু হয় ভারত উপমহাদেশে, এর ফলে কিন্তু এখানে যে দেশীয় এলিট শ্রেণী ছিল তাদের প্রভাব কমে যায়, অর্থাৎ আঞ্চলিক যে শক্তিগুলো ছিল বা আঞ্চলিক যে জমিদার ছিল বা আঞ্চলিক যে সামন্ত ছিল তাদের কিন্তু প্রভাব কমে যায়, এবং সেখানে ব্রিটিশ শাসনের ফলে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন হয়। ফলে এই সামন্তরা চাইতো ব্রিটিশরা এই দেশ থেকে চলে যাক। ব্রিটিশরা এই দেশ থেকে চলে গেলে তারা নিজ নিজ এলাকায় নিজেদের মতো করে শাসন করতে পারত। ফলে এই সামন্তরা কিন্তু এই বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এই পর্যায়ে দেখবো ভারতীয় উপমহাদেশে জাতীয়তাবাদের উত্থান কিভাবে হয়েছে। মানে কতগুলো আন্তর্জাতিক ঘটনা ভারতীয় উপমহাদেশে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে, এবং এখানে কিন্তু ইংরেজদের সংস্পর্শে এসে এবং পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে এক ধরনের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল, এবং এরা ছিল কিন্তু অধিকার সচেতন, এবং তারা ছিল খুবই আত্মমর্যাদা সম্পন্ন, এবং এরা চাইতো এরা নিজেরা নিজেদের শাসন করবে, অর্থাৎ নিজেদের দ্বারা শাসিত হবে, এবং কোনো বিদেশি শক্তি আউটকাম মানে তাদেরকে শাসন করছে এটা তারা মেনে নিতে পারতো না। ফলে এই জায়গায় মানে এক ধরনের নেতৃত্ব তৈরি হয়, এবং তাদের হাত ধরে কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে, এবং বিভিন্ন ধরনের জাতীয়তাবাদী সংগঠনে তারা ভূমিকা রাখে। যেসব আন্তর্জাতিক ঘটনা ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন বা চেতনা জাগ্রত করতে ভূমিকা রেখেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ফরাসি বিপ্লব। আমরা জানি আধুনিক জাতীয়তাবাদের উত্থান কিন্তু এই ফরাসি বিপ্লবের মাধ্যমে হয়েছে। পরবর্তীতে এটি ফ্রান্স থেকে পশ্চিম ইউরোপে, ক্রমান্বয়ে পূর্ব ইউরোপে এবং একসময় এসে উপনিবেশগুলোতে এই জাতীয়তাবাদী চেতনা বিস্তার ঘটেছে। তারপর আমরা দেখব রুশ বিপ্লব, এবং এখানে যে কার্ল মার্কসের যে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা বা লেনিনের যে চিন্তা ভাবনা, এগুলো দ্বারা কিন্তু ভারতীয় উপমহাদেশের যারা ছিল তারা প্রভাবিত হয়েছিল। তাছাড়া ইয়াং তুর্কি আন্দোলন, এবং আমরা দেখি 1870-71 সালে ইউরোপে দুটি রাষ্ট্রের উদ্ভব ঘটে, জার্মানি এবং ইতালির। ফলে জার্মানি এবং ইতালির একত্রীকরণও বিশ্বব্যাপী একটি জাতীয়তাবাদের জাগরণ ঘটিয়েছিল, এবং এর হাওয়া কিন্তু এই ভারত উপমহাদেশে লেগেছিল। তাছাড়া আমেরিকার স্বাধীনতা বিপ্লব দ্বারাও কিন্তু প্রভাবিত হয়েছিল এই অঞ্চলের জাতীয়তাবাদী নেতারা। তারপর আমরা দেখবো যে প্রথম বিশ্বযুদ্ধের পরে আমরা দেখি অটোমান সাম্রাজ্যের পতন ঘটে, তারপর অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের পতন ঘটে। এভাবে আমরা দেখব যে প্রথম বিশ্বযুদ্ধের পরেও জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু ওয়ার্ল্ড সিস্টেমটা এরকম হয়ে যায় যে চাইলেই উপনিবেশ আর ধরে রাখতে পারতো না, বা পারার কোনো অপশন ছিল না। ফলে এই ঘটনাগুলো কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তুলতে বা জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে ভূমিকা রেখেছিল। 19 শতকের মাঝামাঝিতে ভারতে জাতীয়তাবাদের হাওয়া প্রবল হতে থাকে, এবং এই সময় আমরা দেখি বিভিন্ন সভা সমিতি গঠিত হয়। এর মধ্যে হচ্ছে 1851 সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন এবং ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, 1876 সালে ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটি গঠন করেছিলেন আনন্দ মোহন বোস এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারা কিন্তু ভারতীয়দের নিয়ে চিন্তা ভাবনা করতেন। এবং 1877 সালে আমরা দেখি ন্যাশনাল মুহামেডান অ্যাসোসিয়েশন, এটি গঠন করেছিলেন সৈয়দ আমির আলী। এখানে লক্ষ্য করুন যে এই সংগঠনের নামের আগে কিন্তু ন্যাশনাল শব্দটি আছে, এবং এই আমির আলী
সৈয়দ আমির আলী কিন্তু মুসলমানদের নিয়ে চিন্তা ভাবনা করতেন, বা এরা কিন্তু এক ধরনের ধর্মীয় বা ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। তারপর আমরা দেখবো যে 1885 সালে এসে প্রথম রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল গঠন হয়, এটি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তারপর আমরা দেখবো এই কংগ্রেসের পর পর এর অনেকটা প্রতিক্রিয়া হিসেবে মুসলমানদের একটি দল গঠিত হয় 1906 সালে, যেটা হচ্ছে মুসলিম লীগ। এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস, এটা কিন্তু গঠন করেছিলেন স্কটল্যান্ডের একজন সিভিলিয়ান যার নাম অ্যালান অক্টোবিয়ান হিউম। সে ভারতীয় জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে এবং তাদের প্রতি তার মমত্ববোধ থেকে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এবং তার একটি উদ্দেশ্য ছিল যে এই সংগঠন থাকলে দাবি দাওয়া জানানোর জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি হবে এবং জনগণকে আন্দোলন করতে হবে না, নিয়মতান্ত্রিকভাবে জনগণ কি করবে, যে সরকারের কাছে দাবি জানাবে। ফলে এখানে সিপাহী বিদ্রোহের মতো আর কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হবে না। এই চিন্তা ভাবনা থেকেই অ্যালান অক্টোবিয়ান হিউম তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন। এবং এই কংগ্রেসের প্রথম অধিবেশন আমরা দেখি 1885 সালের 28 থেকে 31 ডিসেম্বর মুম্বাইতে হয়েছিল। এই যে সন তারিখ, এটা কিন্তু মনে রাখবেন, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 1885 সালের যে 28 থেকে 31 ডিসেম্বর প্রথম অধিবেশন হয়েছিল কংগ্রেসের, এটা গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসার উপযোগী। এখানে কিছু দাবি দেওয়া জানান তারা। প্রথমে আমরা দেখব যে ব্রিটিশ সরকারের কার্যাবলী তদন্তের জন্য রাজকীয় কমিশন গঠন, অর্থাৎ ব্রিটিশ সরকার যে কার্যক্রম করবে দেশে, এটি ভালো করছে না খারাপ করছে সেটা তদন্তের জন্য একটি রাজকীয় কমিশন গঠন করেন। এটা কিন্তু তাৎপর্যময় একটা দাবি, কারণ এটি যদি বাস্তবায়ন করে তাহলে ব্রিটিশদের কিন্তু একটা দায়বদ্ধতা তৈরি হবে যে তারা চাইলে কিন্তু খারাপ কাজ করতে পারবে না বা নেতিবাচক কোনো কিছু করতে পারবে না। 2 নম্বর আমরা দেখি ভারতের সচিবের পরিষদ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়। তাছাড়া কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদের সংস্কার যে প্রস্তাব সেটি পেশ করা হয়। এখানে 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, যে মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল, এই যে এলিট শ্রেণী, যে শিক্ষিত শ্রেণী গড়ে উঠেছিল, এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তারা সরকারি চাকরি করতে ইচ্ছুক ছিল বা তারা সরকারি চাকরি করতে আগ্রহী ছিল। ফলে তারা একটি দাবি জানায় যে সিভিল সার্ভিসের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা একই সাথে ভারতে এবং ইংল্যান্ডে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং তখনও কিন্তু একটা বয়সের ঝামেলা ছিল, এখনো তো আমরা দেখি 32 করা হয়েছে বয়স, আবার একটা গ্রুপ 35-এর জন্য আন্দোলন করছে, আবার কেউ কেউ চাচ্ছে যে বয়স এত কেন বাড়াবে, 30-ই ঠিক আছে। ফলে তখনই কিন্তু বয়স নিয়ে একটা ক্যাচাল ছিল। আমরা দেখি তখন পরীক্ষার্থীর বয়স অনধিক 23 নির্ধারণ করা হয়েছিল। এবং এই দাবিগুলোর সাথে তার আরেকটি সম্পূরক দাবি জানিয়েছিল যে অন্য যে চাকরি আছে সেই চাকরির পরীক্ষাগুলো কিন্তু ভারতে নেওয়া হবে। এই যে বললাম যে একটা শ্রেণী এখানে ইংরেজি শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয়েছিল, তারা মধ্যবিত্ত শ্রেণী হিসেবে গড়ে উঠেছিল, তারা কিন্তু আগ্রহী ছিল চাকরি করতে। তারপর তারা বলেছিল যে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি না করা, অর্থাৎ সামরিক খাতে ব্যয় না বাড়িয়ে বরং এই টাকা দিয়ে ভারতের উন্নয়ন করা হোক। তারপর আমরা দেখবো কংগ্রেসের যে দ্বিতীয় অধিবেশন, এটা ডিসেম্বরে কলকাতায় অনুষ্ঠিত হয় এবং এখানে আমরা দেখবো 22 প্রতিনিধি উপস্থিত হয়েছিল, প্রায় 434 জন প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছিল। এবং এই যে অধিবেশন এখানে সভাপতিত্ব করেন দাদাভাই নওরোজি, ইনি কিন্তু খুবই অভিজ্ঞ একজন মানুষ ছিলেন। তারপর আমরা দেখবো এই যে কংগ্রেসের যে দুর্বলতা, তার অন্যতম দুর্বলতা হচ্ছে যে কংগ্রেস মুসলমানদের কে আকৃষ্ট করতে পারেননি বা দলে ভেড়াতে পারেননি, যেটাই বলি। ফলে তারা 1887 সালে এসে চিন্তা করে যে আমরা একজন মুসলমানকে এবার অধিবেশনে সভাপতি দেব, মানে তারা মুসলমানদের কাছে টানার একটা চেষ্টা করে। সেই উদ্যোগ হিসেবে তারা তৃতীয় অধিবেশনে কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতি করেন বদরুদ্দিন তায়েবজিকে। এই বদরুদ্দিন তায়েবজি আবার ছিল স্যার সৈয়দ আহমদের অনুসারী। আবার স্যার সৈয়দ আহমদ তখন মুসলমানদেরকে দলীয় রাজনীতি করতে নিষিদ্ধ করেন বা নিরুৎসাহিত করেন, বরং তিনি বলেন সম্প্রদায় ভিত্তিক রাজনীতি করতে হবে বা মুসলমানদের জন্য দল গঠন করবে বা মুসলমানদের কথা চিন্তা করবে। হ্যাঁ, সর্বভারতীয় কোনো দল বা দলীয় যে রাজনীতি সেটাকে কিন্তু নিরুৎসাহিত করেন স্যার সৈয়দ আহমদ। ফলে মুসলমানরা কিন্তু সৈয়দ আহমদের চিন্তা ভাবনা দ্বারা অনুপ্রাণিত হয় বা প্রভাবিত হয়। এবং আমরা দেখব বঙ্গভঙ্গকে কেন্দ্র করে 1905 সালে হিন্দু এবং মুসলমানদের মধ্যে
দূরত্ব অনেক বেড়ে যায় এবং আস্থাহীনতা তৈরি হয় তাদের মধ্যে। এই বঙ্গভঙ্গকে মুসলমানরা স্বাগত জানায় এবং তারা মনে করে এই বঙ্গভঙ্গের ফলে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে এবং তারা উন্নত জীবনের স্বপ্ন দেখতে থাকে। ঠিক বিপরীতভাবে আমরা দেখি এই যে বঙ্গভঙ্গের ফলে পশ্চিমবঙ্গের বাবুরা বা কংগ্রেস খুবই প্রতিক্রিয়াশীল আচরণ শুরু করে এবং তারা এটাকে বলে যে এটা হচ্ছে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ এবং এটা ব্রিটিশরা তাদের রাজনৈতিক কি বলে যে দুরভিসন্ধিমূলক পরিকল্পনা থেকে এই কাজটি করেছে এবং এটি মোটেও ভালো কাজ না। তারা কিন্তু বঙ্গভঙ্গ রদের জন্য আন্দোলন শুরু করে। তখন স্বদেশ এবং বয়কট আন্দোলন জোরালো রূপ লাভ করে। তখনকার সময় আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিল। ফলে এইসব ঘটনাবলী হিন্দু এবং মুসলমানদের মধ্যে তিক্ত সম্পর্কের বা তিক্ততার তৈরি করে। এরই প্রেক্ষাপটে মুসলমানরা মনে করলো যে এই যে কংগ্রেস সে মুসলমানদের স্বার্থ রক্ষা করতে পারবে না এবং তারা নিজেদের একটি স্বতন্ত্র দল গঠন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং সেই জায়গা থেকে 1906 সালে তারা মুসলিম লীগ নামে একটি দল গঠন করেন। এবং আমরা দেখব যে ঢাকায় অনুষ্ঠিত মুসলিম শিক্ষা সম্মেলনে মুসলমানদের যে পৃথক রাজনৈতিক দল সেটি গঠনের সিদ্ধান্ত হয় এবং 30 ডিসেম্বর নওয়াব বিকারুল মুলকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নওয়াব সলিমুল্লাহ কয়েকটি প্রস্তাব পেশ করেছিলেন। এই প্রস্তাবগুলো কি আমরা দেখি। এই প্রস্তাবগুলো থেকে দেখা যায় যে ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করতে হবে, অর্থাৎ মুসলমানরা ভারত সরকারের প্রতি আরো আনুগত্যশীল হবে। কোনো সরকারি নীতির উদ্দেশ্য সম্পর্কে মুসলমানদের মধ্যে ভুল ধারণার অবসান করা যাবে না। বা তারপর আমরা দেখি যে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষা করা এই দলের অন্যতম একটি কাজ। তাছাড়া তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে এটা সরকারের নিকট সসম্মানে পেশ করতে হবে। তাছাড়া এখানে আরো একটি পয়েন্ট আছে, সেটি হচ্ছে অন্যান্য সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার যে বিষয়টি সেটি। এবং এই সম্মেলনে কিন্তু বঙ্গভঙ্গকে স্বাগত জানায় মুসলমানরা এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে নিরুৎসাহিত করার জন্য এবং সে আন্দোলনকে নিন্দা জানানোর জন্য তারা ব্রিটিশ সরকারের প্রতি এখান থেকে আহ্বান জানান। প্রথম বিশ্বযুদ্ধের সময়ও হিন্দু মুসলমান সম্পর্ক মোটামুটি মানে ভালো ছিল বলা যায় এবং তারা দুটো দলই ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে। আমরা দেখবো তাদের মধ্যে একটি চুক্তি হয়, হিন্দু এবং মুসলমানদের সম্পর্ক উন্নয়নের জন্য একটি চুক্তি হয় 1906 সালে, যেটি লখনৌ চুক্তি নামে পরিচিত। এই লখনৌ চুক্তিতে এই মোরলে মিন্টো সংস্কার আইনকে কংগ্রেস কি বলে যে মেনে নেয়, অর্থাৎ মুসলমানদের জন্য আইন পরিষদে আলাদা আসন থাকবে এবং কিছু আসন সংরক্ষণ করা হবে। এই যে বিধি সেটাকে মেনে নেয় কংগ্রেস, এটা একটি বড় সাফল্য। কিন্তু 1928 সালে নেহেরু রিপোর্টে আবার এর উল্টো কথা বলা হয়, অর্থাৎ এখানে মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থাকে বাতিল করার কথা বলা হয়। এর ফলে আমরা দেখি 1928 সালের দিকে বা 29 সালের দিকে জিন্না আবার তার 14 দফা ঘোষণা করে এবং জিন্না বুঝতে পারে যে কংগ্রেসের অধীনে মুসলমানদের যে স্বার্থ সেটা রক্ষা করা হবে না এবং এখান থেকে কিন্তু পাল্টাপাল্টি একটি দাবি আমরা দেখতে পাই এবং লীগ এবং কংগ্রেস সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে ওই সময় থেকে। এবং তার পরবর্তীতে আমরা দেখি যে এখানে টু নেশন থিওরি জনপ্রিয় হয় এবং এই টু নেশন থিওরি অনুযায়ী আমরা দেখি লাহোর প্রস্তাব হয় এবং ফাইনালি এবং আলটিমেটলি এখানে কিন্তু এই ধর্মের ভিত্তিতে দুটা জাতি ভাগ হয়ে যায় এবং দুটো রাষ্ট্রের উদ্ভব ঘটে 1947 সালে। আমরা এখন ভারত শাসন আইন 1935 সম্পর্কে আলোচনা করব। এর প্রধান কি বৈশিষ্ট্য ছিল। এখানে বলা হয়েছিল প্রদেশ এবং দেশীয় রাজ্য সমূহ নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে। তাছাড়া এই যে যুক্তরাষ্ট্রের শাসনভার একজন গভর্নর এবং তার যে ক্যাবিনেট থাকবে তাদের উপর ন্যস্ত থাকবে। এবং এখানে যে জিনিসটা ছিল এটা হচ্ছে কেন্দ্রে তারা দ্বৈত শাসন প্রবর্তন করেছিল। দ্বৈত শাসনটা কি, এখানে কতগুলো বিষয়কে দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল, যেমন কিছু বিষয় থাকবে হস্তান্তরিত এবং কিছু বিষয় থাকবে সংরক্ষিত। যেমন সংরক্ষিত বিষয়গুলো ছিল খুবই সেন্সিটিভ এবং খুবই পাওয়ারফুল, যেমন দেশ রক্ষা, বৈদেশিক সম্পর্ক, এগুলো থাকবে গভর্নর জেনারেলের হাতে। অর্থাৎ গভর্নর জেনারেলকে এখানে প্রচুর পাওয়ার দেওয়া হয়, অর্থাৎ এককভাবে গভর্নর জেনারেলকে অনেক শক্তিশালী করা হয় এবং তার হাতে প্রচুর পাওয়ার দেওয়া হয়। এটা ছিল এই আইনের প্রধানতম ত্রুটি। এবং যে হস্তান্তরিত বিষয়গুলো ছিল এগুলো ছিল লেস ইম্পর্ট্যান্ট। হ্যাঁ,
যেমন শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি কি করবে ইত্যাদি গভর্নর জেনারেল কর্তৃক যে ক্যাবিনেট থাকবে তাদের পরামর্শ অনুযায়ী পরিচালিত হবে। কিন্তু এই যে সংরক্ষিত বিষয়, এখানে গভর্নর জেনারেলের একচেটিয়া কর্তৃত্ব দেওয়া হয়, তাকে খুব বেশি পাওয়ার দেওয়া হয় এই জায়গায়। এটা একটা সমস্যা ছিল। আরেকটা প্রস্তাব ছিল যে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা ছিল। উচ্চকক্ষ হবে রাষ্ট্রসভা এবং নিম্নকক্ষ ব্যবস্থা পরিষদ নামে অভিহিত করা হয়। তারপর এই যে বার্মাকে ভারত থেকে আলাদা করা হয়। তারপর সিন্ধু এবং উড়িষ্যা নামে আমরা দেখি যে দুটি নতুন প্রদেশ গঠিত হয়। তাছাড়া প্রদেশগুলোতে দ্বৈত শাসনের পরিবর্তে এখানে কি স্বায়ত্ত শাসনের ব্যবস্থা করা হয়। কেন্দ্র থাকবে ডুয়েল সিস্টেম, আর আমরা দেখি যে প্রদেশ থাকবে অটোনমি বা অটোনোমাস। এর ফলাফল কি ছিল? এই আইনের বিভিন্ন সমস্যার কারণে কোন রাজনৈতিক দল, কংগ্রেস, মুসলিম লীগ, কেউ এটাকে স্বাগত জানায়নি। এরা এর তীব্র সমালোচনা করে এবং জওহরলাল নেহরু একে দাসত্বের এক নতুন অধ্যায় বলে অভিহিত করে। এখানে কোম্পানি আমলে সংগঠিত গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহের কথা উল্লেখ আছে, এগুলো পড়ে নেবেন। এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সন, কার নেতৃত্ব যুদ্ধ হয়েছে, সেনাপতি কি ছিল বা কি চুক্তি হয়েছে, এই জিনিসগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন একসাথে, এই জন্য এখানে দেয়া আছে। আর আজকের টপিক থেকে কিছু নমুনা প্রশ্ন এখানে দিয়েছে আপনাদের জন্য। এই নমুনা প্রশ্নগুলো যদি আপনারা পড়েন তাহলে ধারণা পাবেন এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন হবে। আরেকটা কথা বলে রাখি, আজকের টপিকের জন্য বা আজকে যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু মাধ্যমিকের ইতিহাস প্রথম পত্র বই থেকে আপনারা পড়তে পারবেন ভালো করে। কেউ যদি আরো ডিটেলস পড়তে চান তাহলে মাইতির বইটি পড়তে পারেন, কিন্তু বইয়ের ভাষা কিছুটা কঠিন হলেও এখানে প্রচুর তথ্য এবং ইনফরমেশন আছে। প্রভাতাংশু মাইতির বইটি, সেটি পড়তে পারেন বা সেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখতে পারেন। তাছাড়া আপনাদের জন্য এখানে আরো 50টির মতো নমুনা প্রশ্ন দিয়েছি, এখান থেকে আপনারা পড়তে পারেন তথ্যগুলো, এবং এই ধরনের তথ্যগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। আপনাদের জন্য শুভকামনা রইল, অগ্রিম শুভকামনা রইল। সবাই ভালো কিছু করেন, ভালো থাকেন, আপনাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করছি, এবং আপনারা আরো ভালো করে প্রস্তুতি নেন। আশা করি সবার স্বপ্ন পূরণ হবে। হতাশ হওয়ার কিছু দেখি না, প্রিপারেশন চালিয়ে যান, এবং পরিশ্রমীরা কিন্তু আলটিমেটলি জয়ী হয়। একটা কথা মনে রাখবেন, পরিশ্রমীরা কিন্তু আলটিমেটলি জয়ী হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।